সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা ভ্যাকসিন কি হবে দ্বিতীয় ডোজ টিকার। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর আবু ফারুক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সভাপতি কুদ্দুস আফরাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনা ভ্যাকসিন কি হবে দ্বিতীয় ডোজ টিকার। যারা ইতিমধ্যে প্রথম ডোজ নিয়েছেন, অর্থাৎ যা প্রায় 14 লাখ টিকা বাকি থাকবে, আমরা যে টিকা আমাদের হাতে আছে সেটি দেওয়ার পরে প্রায় 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা, এখনও তাদের সেই টিকার সংস্থান হয়নি। কিন্তু তাদের তো পর্যায়ক্রমে তারিখ আসছেই যে টিকা কবে তাদের দেওয়ার কথা। সেই সময়ের মধ্যে যদি এটি ম্যানেজ করা না যায় তাহলে তাদের আসলে কি হবে, এবং তাদের যে টিকার যে গুণাগুণ যেটি সেটি ঠিক থাকবে কিনা দ্বিতীয় ডোজ টিকা যদি দেরিতে দেওয়া হয়? ধন্যবাদ আমাদের আজকের অ্যাঙ্কার জাহিদ, সাংবাদিক জাহিদ, এবং উপস্থিত স্টুডিওতে আলোচকবৃন্দ এবং ভার্চুয়াল দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে প্রসঙ্গটি অবতারণা হয়েছে যে করোনা ভ্যাকসিনের যে আমরা যে সমস্যায় পড়ে গিয়েছি, এতে আমাদের যারা প্রথম ডোজ দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ না নিতে পারলে কি অবস্থা হবে। তো আপনারা জানেন যে ভ্যাকসিন এই দুটি ডোজ নিতে হয়। আমরা যে ভ্যাকসিনটি বাংলাদেশে এনেছিলাম অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি, এবং এটার দুটি ডোজের মধ্যে একটা গ্যাপ, সেটা হলো আপনার প্রথমে বাংলাদেশে বলেছিল 4 সপ্তাহ, পরে 8 সপ্তাহ, তবে ইন্টারন্যাশনালি ওরা এটা 12 সপ্তাহ পর্যন্ত আপনার এক্সটেন্ড করে, যে উইদিন 12 উইকস নেওয়া যায় এবং নিলে ভালো। এটা তো সেই হিসাবে আমাদের এখানে দ্বিতীয় ডোজ আপনার 8 সপ্তাহ পরে দেওয়া শুরু হয়েছিল, কিন্তু ভ্যাকসিন স্বল্পতার কারণে এটি কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, এবং প্রায় 14 লাখ প্রথম ডোজ প্রাপ্ত ভ্যাকসিন গ্রহীতা এখন চরম অনিশ্চয়তায় ভুগছে। কারণ দ্বিতীয় ডোজের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যদি সময় মতো না আসে তাহলে তাদের ভাগ্যে কি হবে এই নিয়ে কিন্তু চরম উৎকণ্ঠায় আছে। তো এই জায়গায় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে টাইমলি যদি আপনি দ্বিতীয় ডোজটি সময় মতো না নিতে পারেন তাহলে আপনার প্রথম ডোজের যে কার্যকারিতা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ভ্যাকসিন শিডিউল নিতে হবে। এটা হলো কথা। এবং এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সাথে প্রথম ডোজ যারা নিয়েছে, দ্বিতীয় ডোজটি আপনার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই দিতে হবে। আপনি অন্য কোনো ভ্যাকসিন দিয়ে কিন্তু এটা সেকেন্ড ডোজ আপনি করা যাবে না, নেওয়া যাবে। তো কাজেই আমাদের প্রথম ডোজের যে সমস্ত যারা বাকি আছেন দ্বিতীয় ডোজ নেওয়ার, তাদের জন্য একটা সমস্যা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি অলরেডি, এবং এই সমস্যাটি সমাধানের জন্য অতি দ্রুত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি আনা দরকার, এবং আনলে পরে এই সমস্যার সমাধান হবে। এবং এইখানে প্ল্যানিং এর একটা অভাব আমি একটু দেখছি। এবং আরেকটি কথা যেটা আমরা সব সময় প্রথম থেকে বলে আসছিলাম, যে একটি সিঙ্গেল ভ্যাকসিনের উপরে নির্ভরতা করলে যা হওয়ার আজকে বাংলাদেশে কিন্তু তাই। এবং আমরা আপনাদের টকশোতে এবং বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে উন্নত বিশ্বে যেখানে তারা ভ্যাকসিন প্রডিউস করে নিজেরা, তারাও ভিন্ন দেশের ভ্যাকসিন কোম্পানি থেকে ভ্যাকসিন কিনে এবং তারা মজুত করছে, এবং তাদের জনগণের জন্য তারা বিকল্প বিকল্প ব্যবস্থা, বিকল্প ভ্যাকসিন তারা প্রক্রিয়া করছে। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দে আর কালেক্টিং ভ্যাকসিনস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। একমাত্র এক্সেপশন আমরা বাংলাদেশে দেখলাম যে তারা একটি কোম্পানির উপরে নির্ভর করলো, এবং ব্যবসায়িক স্বার্থে আপনার G2G আপনার কন্ট্রাক্ট না করে
একটা ট্রাইপেস্টেট একটা চুক্তি করলো, এবং এখন বর্তমানে আমরা দেখছি যে সরকার দোষ দিচ্ছে ভ্যাকসিনকোকে, ভ্যাকসিনকো দোষ দিচ্ছে সরকারকে। এবং এই অবস্থায় পরে আমাদের ভ্যাকসিনের যে জি কার্যকারিতা, ভ্যাকসিন যে একটা অত্যন্ত আপনার ইম্পর্টেন্ট টুলস ফর কমবেটিং আপনার এই প্যান্ডেমিক, সেই জায়গায় কিন্তু আমাদের কার্যক্রমটা ব্যাহত হয়ে গেল। এবং আপনারা জানেন যে নিবন্ধন এখন বন্ধ আছে, ফার্স্ট ডোজের নিবন্ধনও কিন্তু বন্ধ। তার মানে আমরা যে সাফল্য লাভ করতে পারতাম সেই জায়গাটাই কিন্তু আমরা মারাত্মকভাবে আমরা পিছিয়ে গিয়েছি। এখন দেখার ব্যাপার যে সামনের দিনগুলিতে কি। ধন্যবাদ। জি ডাক্তার হারুন আল রশিদ, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক আবু ফারুক স্যার, শুনতে পাচ্ছেন? এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে করোনার ভ্যাকসিন কি হবে যারা প্রথম ডোজ নিয়েছে দ্বিতীয় ডোজ টিকার স্বল্পতার কারণে। এই যে টিকা নিয়ে যে একটি শঙ্কা, অনিশ্চয়তা, যে কথা ডাক্তার হারুন আল রশিদ বললেন, এই অনিশ্চয়তার শঙ্কা আসলে কেন তৈরি হলো? এটি কি টিকা ব্যবস্থাপনায় সার্বিক একটি ঘাটতি বা দুর্বলতা মনে করেন আপনি? টিকার বিষয়টা তো আসলে যথেষ্ট জটিল। এখানে প্রফেসর হারুন রশিদ সাহেব যেটি বললেন সেগুলো একটা অংশ, কিন্তু আমার মতে এর আরো কিছু জিনিস এর প্রতি বিবেচনায় নিতে হবে। প্রথম ব্যাপারটা হলো যে করোনার এই যে ভাইরাসের তার আচার আচরণ, তার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের আগে জানা ছিল। পৃথিবীর কোনো বিজ্ঞানী জানতেন না যে করোনা কিভাবে বিহেভ করবে, করোনা কিভাবে মাল্টিপ্লাই করবে, কতটা প্যাথোজেনিক হবে, ক্ষতিকর কতটুকু হবে, এটা জানতেন। এর চিকিৎসা কি হবে বা এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি, সেগুলো সম্পর্কেও জানা ছিল। তো এখন একটা সমস্যা হলো যে এটা যে কয়টা মহামারী পৃথিবীতে এসছে এই পর্যন্ত, তার মধ্যে সবচাইতে বেশি সংক্রামক এবং সবচাইতে দ্রুত ছড়িয়ে গেছে এই মহামারী। আগের মহামারীগুলোতে কিন্তু এত দ্রুত, এত ব্যাপকভাবে সমগ্র পৃথিবীকে গ্রাস করে, কিন্তু এবার এটি তার ওই বেশি মাত্রায় আমরা বলি কন্টাজিয়াস, যে ছোঁয়াচে হওয়ার কারণে, এই বৈশিষ্ট্যটার কারণে একটা মারাত্মক সমস্যা সারা পৃথিবীতেই তৈরি করেছে। এবং আপনি জানেন যে আমাদের এই টিকার ব্যাপারে বা ওষুধ দুটা জিনিস, একটা হলো প্রিভেন্টিভ, একটা হলো কিউরেটিভ। আমরা কিন্তু কিউরেটিভের বেলায় যথেষ্ট পরিমাণে আমাদের চিকিৎসক সমাজ তারা কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রম দিয়েছেন এবং স্যাক্রিফাইস করেছেন। এদের অনেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তারা কিন্তু অনেকেই তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। তাদেরকে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই জাতিগতভাবে। তারা একটা অনেক বড় কাজ দেশের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন। কিন্তু এখন কিন্তু অবস্থা আগের চাইতে অনেকটা ভালো, এই জন্য যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা ওষুধ কোনটা কখন ব্যবহার করতে হবে, এবং বেশ কিছু ওষুধ কিন্তু এখন আমাদের হাতে আমরা পেয়ে গেছি। আরেকটা বিষয় হলো যে এই ওষুধের সাপ্লাই পৃথিবীতে অনেক দেশ, আমরা যদি পাশের ভারতের কথাই বলি, ভারত এখন যে মহামারীর যে পর্যায়টাতে আছে, তারা কিন্তু এই অক্সিজেনের স্বল্পতা, হাসপাতালে বেডের স্বল্পতা, ওষুধের স্বল্পতা, এগুলোতে ভুগছে। এবং বাংলাদেশের মতো দেশও কিন্তু ছোট দেশ, তারপরেও কিন্তু ভারতকে তারা ওষুধপত্র সরবরাহ করছে, বিক্রি করছে, রেমডেসিভির থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধগুলো। তো এইটার কারণটা কি? কারণটা হলো যে হঠাৎ করে এই মহামারী এত ব্যাপক আকারে আসবে এটা কিন্তু কেউ বুঝতে পারেনি, এবং তাদের জানাও ছিল না যে কোন ধরনের ওষুধগুলো কাজ করবে। এখন যে আমাদের এখানে সেই রেমডেসিভির থেকে শুরু করে ফেভিপিরাভির থেকে শুরু করে নানান ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডিজ, অত্যন্ত জটিল, অত্যন্ত সাম্প্রতিক টেকনোলজির ওষুধগুলো এখন কিন্তু ব্যবহার হচ্ছে। এবং মজার ব্যাপার হলো যে এর অধিকাংশই বাংলাদেশে আমরা বানাতে পারছি কেন? ওই যে 1973 সালে বঙ্গবন্ধু সরকারের একটা সিদ্ধান্ত ছিল যে ওষুধের ক্ষেত্রে পেটেন্ট মানা যাবে, পেটেন্ট মানলে গরিব মানুষেরা তারা তো ওষুধ কিনতে পারবে না, দাম অনেক বেশি। আপনার একটা উদাহরণ দিলে বোধহয় জিনিসটা পরিষ্কার হয়, সেটা হলো এই যে আমরা আজকে ঘুমের ওষুধ খাই ডাইজেপাম, আমি ওষুধের মূল নামটা বলছি, কোনো কোম্পানির নাম বলছি না বা ট্রেড নেম বলছি না। তো জেনেরিক নামে যদি দেখি ডাইজেপাম 5 মিলিগ্রাম আমরা 50 পয়সা 60 পয়সায় কিনি। এটা কিন্তু আমরা যখন ছাত্র সেই 72-73 সালে আমরা দেখেছি যে একটি সুইজারল্যান্ডের একটি কোম্পানি তারা এটি বাজারে প্রথম আনলো এবং সেটি বিক্রি হলো 2 টাকা করে, 2 টাকা, কোনো কোনো সময় 2.5 টাকা। তখনকার দিনে 2 টাকা 2.5 টাকা কিন্তু অনেক দাম, কারণ ডলার ছিল তখন প্রায় 8 টাকা, ইউএস ডলার 8 টাকায় বিক্রি হতো, এখন বিক্রি 87 টাকা বা 88 টাকায়।
তো এখন 50 পয়সায় খাচ্ছি যে ওষুধটা, সেই ওষুধটা ওই সময় আমাদেরকে 2 টাকা 2.5 টাকায় কিনতে হতো। তো তার মানেটা হলো ওই যে পেটেন্ট হওয়াতে উদগ্র মুনাফার লোভ, এবং সেই কারণে ওষুধের দাম অনেক বেড়ে যেত। একটা ব্যাপার হলো যারা আবিষ্কার করেন তারা তো কিছু টাকা ইনভেস্ট করেন, প্রচুর টাকা ইনভেস্ট করেন, তারা কিছু মুনাফা নেবেন, কিন্তু মুনাফাটা অত্যন্ত অমানবিক হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে পেটেন্ট হবে। তো সেই কারণেই সিদ্ধান্তটা এরকম হয়েছিল যে আমরা ওষুধের পেটেন্ট মানতে পারবো, কারণ তাইলে আমাদের দেশের মানুষকে বাঁচানো যাবে, গরিব মানুষকে। তো ওইটারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে এই সুফলগুলো পাচ্ছি। আজকে 2032 সাল পর্যন্ত কিন্তু সরকার সমর্থ হয়েছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে লড়াই করে এই অধিকারটুকু আদায় করতে, যে 2032 পর্যন্ত আমরা পেটেন্ট ফলো করব না। এবং এই ছাড়টুকু কিন্তু ওই যে ট্রিপস, যেটি ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যে ইন্টারন্যাশনাল যে চুক্তিনামা, সেখানে বাংলাদেশও স্বাক্ষর করে জাতিসংঘের মেম্বার হিসেবে স্বাক্ষর করেছে, কিন্তু আমাদেরকে পেটেন্টটা মানতে হবে। এই বেনিফিটটা কিন্তু আমরা আজকে করোনার মেডিসিনের চিকিৎসার সময়ে কিন্তু আমরা পাচ্ছি, কারণ আমরা এই ওষুধগুলোকে তৈরি করতে পারছি। আমরা কাঁচামালটা পেলেই হলো, টেকনোলজিটা পেলেই। এখন আজকের দিনে দুনিয়াতে এই টেকনোলজি এবং কাঁচামাল পাওয়া তেমন সমস্যা না। রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, আমরা তার মাধ্যমে এগুলো পেয়ে যাচ্ছি এবং আমরা তৈরি করছি, এবং ফলে আমাদের দেশে অনেক মানুষ বেঁচে যাচ্ছে। এই যে কাজটুকু, এটি কিন্তু বড়লোক দেশে সম্ভব, কারণ তাদের ওই পেটেন্ট মানতে হয়, তাদের দেশে টেকনোলজিক্যাল এইসব বারগুলো আছে সেগুলো মানতে হয়। টিকার ব্যাপারেও কিন্তু একই ব্যাপার। আমরা ওষুধের কথাটা আগে আনলাম এই জন্য, তুলনামূলক আলোচনাটাই সুবিধা হবে সেই জন্য। টিকাতে আপনি দেখুন বড় বড় দেশগুলো, যেমন ধরুন কানাডা, তার দেশের যা জনসংখ্যা, তার যতটুকু টিকা লাগবে তার 7 গুণ বেশি টিকা তারা কিন্তু কিনে রেখেছে, 7 গুণ বিভিন্ন দেশের। এবং তারপরেও তারা সংকটে পড়েছিল কিরকম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা যেই টিকাগুলো কিনেছে, সেই টিকা মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নাকি সংক্রমণ খুব বেড়ে গেল গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, খুব যখন বেড়ে গেল, তখন তারা বললো যে আমরা এখন কোনো এক্সপোর্ট করব না, আগে আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। তার তো সেই কারণে কানাডা পড়লো মহাবিপদে। তখন তারা অ্যাস্ট্রাজেনেকা, যে টিকাটা আমরা নিয়েছি, সেই টিকাটার জন্য তারা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছে। সেখানে চাইলো, ইউরোপিয়ান ইউনিয়ন বললো যে না, আগে ইউরোপের লোকদেরকে বাঁচাতে হবে, তারপর অন্য জায়গায় এক্সপোর্ট করা যাবে। এখন এই অবস্থাটা কিন্তু আপনার সব জায়গাতে। কিছুদিন আগে আপনি পত্রিকায় দেখেছেন বোধহয়, যে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম ইন্ডিয়া, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মানবিক আবেদন করেছিল যে কাঁচামাল আমাদেরকে আমদানি করতে দেওয়া হোক। আমেরিকান একটি কোম্পানির কাছ থেকে তারা কাঁচামাল আনে, সেটি গভর্নমেন্ট দিচ্ছিল না, ওই এক্সপোর্ট বন্ধ। সেই কারণে এখন টিকা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এদিকে ভারতে সংক্রমণ বেড়ে যাচ্ছে, ইউরোপে মহা সংক্রমণ চলছে। তো এই যে আন্তর্জাতিক প্রেক্ষিত, এই আন্তর্জাতিক প্রেক্ষিতের মধ্যে কিন্তু বাংলাদেশও তার মধ্যে তার ঢেউ কিছুটা আমাদের এখানে এসে লেগেছে। যে চুক্তিগুলো করা হয়েছিল সিরামের সাথে, সেটি কিন্তু ঠিকই ছিল, কিন্তু এই যে একটি এত বড় একটা প্রবল সার্চ করোনার আসবে, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, যাই বলি আমরা, আমাদের এখানে বলি দ্বিতীয়, ইউরোপে বলে তৃতীয়, তো ওখানে চাহিদাটা বেড়ে গেল মারাত্মক। এবং ওই যে বড় দেশগুলো, তারা ভয় পেয়ে টিকাগুলো আর রপ্তানি করতে। আমরা আবার আসবো স্যার আপনার কাছে, শুনবো টিকা নিয়ে, আমরা এর পরে আবার আসি আপনার কাছে শুনবো। কুদ্দুস আফরাদ, যেটি স্যার বলছিলেন যে কানাডা 7 গুণ টিকা বেশি কিনে রেখেছে, বা একাধিক সময় তাদের একটা সংখ্যা ছিল, তারা যে বিষয়গুলো বিবেচনায় নিল, আমি বলবো না যে কানাডার মতো আমরা অত উন্নত বা আমাদের অত বিলাসিতা করার কোনো সুযোগ আছে, কিন্তু ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য তো দরকার ছিল টিকা প্রাপ্তি নিশ্চিত করা। সেখানে টিকা নিয়ে সংখ্যা, এই সংখ্যাটা আসলে আর কতদিন? না, সংখ্যার একটা ব্যাখ্যা ডক্টর আবম আমাদের স্যারই বলছেন যে এই যে টিকার প্রতিযোগিতা চলছে, কে কতটা সংগ্রহ করবে। এর আগে ডক্টর হারুনও বলছেন যে উন্নত দেশগুলো তারা প্ল্যান ওয়াইজ টিকা কিভাবে দ্রুত পাবে, সেই জন্য আগের থেকে ইনভেস্ট বা বেশি। এটা এখন উন্নত দেশের সাথে আমাদের মতো দেশ যেভাবেই চেষ্টা করেন, এটা তো সম্ভব না। আমি আমার জায়গা থেকে চিন্তা করতে হবে, আমি আমার জায়গায় থেকে কত টাকা সাফল্য আনতে পারছি সেটা চিন্তা করতে হবে। আমি যে জায়গায় বসে আছি, যে অবস্থান আছি, সেই অবস্থান থেকে সব কিছু আমার মূল্যায়ন করতে হবে।
আমি চাইলেই সব হবে না, সব ঢেলে দিলে হবে না। তো আমার এখানে যেরকম ছোট্ট দেশ, মানুষ বেশি, কানাডা বিশাল দেশ, মানুষ একবার অত্যন্ত নগণ্য সংখ্যক মানুষ, তার যে সুবিধাদি আছে, তার যে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, কালচার, রুচিবোধ আছে, আমার সেটা না, আমারটা ভিন্ন। তো সব বিবেচনায় নিয়ে টিকা আমরা মনে করি যে টিকাটা মানুষের দরকার, যেহেতু যেটা বললেন এই মহামারীটা অতিটাই সংক্রমণ প্রবণ, মানে এতটা দ্রুত সর্বোচ্চ ছড়ায়। সংক্রমণ, জি। অতীতের কোনো মহামারী বা কোনো এরকম রোগ বালাই ব্যাধি যাই হোক এইভাবে ছড়িয়ে পড়ে না, এবং সারা ওয়ার্ল্ডটাকে তছনছ করছে। এবং এই তছনছটা আমরা যদি মনে করি টিকা দিলে শেষ হয়ে যাবে, তা না কিন্তু। তো এটা আমার ধরে নিতে হবে আরও 8-10 বছরের ব্যাপার সামনে আছে। যদি আমরা না নেই তাহলে বোকামি করব, এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, বোকামি করবে। আর যে কোনো মহামারী যদি একবার ক্রাশ করতে চান আপনার ওয়ার্ল্ড থেকে, তাহলে আপনার 10-20 বছরের সময় লাগে, যে কোনো মহামারী। কারণ একটা লোকের গায়ে বা শরীরে যদি এই সংক্রমণ থেকে থাকে, আবার ফের সারা ওয়ার্ল্ড এটা ছড়িয়ে যাবে। এখন টিকার যে প্রশ্ন আসছে, টিকা সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তিটা ছিল, সেই চুক্তিটা কেন ফেল করছে সেটা আমরা শুনলাম একটু আগে। আমরা নিজেরাও জানি, একটা হচ্ছে ওইখানে যে কাঁচামাল আমদানির একটা সমস্যা, দ্বিতীয়ত ওইখানকার ভারতের সংক্রমণ প্রবণতা বেড়ে যাওয়া, তাদের যে চাহিদা ছিল এবং তাদের রাজ্যগুলোতে ততটা অনেক রাজ্য চায় নাই, এখন সবাই চাচ্ছে এবং কেন্দ্রীয় গভর্নমেন্টকে তারা চাপ দিচ্ছে। তো সব মিলিয়ে আমাদের টিকাটা এখন একটা 14 লাখের মতো টিকা আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা ফার্স্ট ডোজ যারা পেয়েছে তাদের কথাই বলি 14 লাখ। এখন আমাদের জানা প্রয়োজন এই যে 14 লাখ নির্ধারণ করা, গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংও বলেছেন যে 14 লাখ টিকার সংকট আছে, মানে ঘাটতি আছে, সংকট না ঘাটতি আছে। এই কত সময় এটা পেলে চলে, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। কারণ টিকার ফার্স্ট ডোজ যিনি 2 সপ্তাহ আগে নিয়েছেন বা 2 দিন আগে নিয়েছেন, তার তো দরকার হচ্ছে 12 সপ্তাহের মধ্যে। তো আমাদের এই তথ্যটাও জানা দরকার। সেরাম ইনস্টিটিউট থেকে আমি মনে করি টিকা আসবে এই জন্য মনে করছি, কারণ সেরামের সাথে একটা চুক্তি আছে। দ্বিতীয়ত তারা টাকা অ্যাডভান্স নিয়ে গেছে। কোনো কোম্পানি অ্যাডভান্স নিয়ে গেলে তার দায় দায়িত্ব থাকে। তার এখানে যেহেতু উৎপাদনের ঘাটতি আছে, সে হয়তো উৎপাদন বাড়িয়ে দিলে এটা 1-2 মাসের মধ্যে পৌঁছে যেতে পারে। পুরোটা আসবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ইতিমধ্যে গভর্নমেন্ট যেটা করেছে, গতকালকে টেকনিক্যাল কমিটির একটা হাই পাওয়ার মিটিং ছিল, সেই মিটিংয়ে চীনের টিকা সংগ্রহের ব্যাপারেও একটা তাদের সিদ্ধান্ত নীতিমালা ফাইনাল করেছে, দর দাম ইত্যাদি। রাশিয়ার থেকে টিকা সংগ্রহের ব্যাপারেও তাদের কালকে বেশ কিছু টেকনিক্যাল যেই ইয়েগুলো আছে এগুলো তাদের রাশিয়ার কিছু প্রশ্ন ছিল, কালকে তারা এখান থেকে জবাব পাঠিয়েছে। আজকে এই জবাবটা ঢাকার রাশিয়ান দূতাবাস পেয়ে যাবে। এবং চীনেরটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন 12 তারিখের মধ্যে চলে আসবে, অর্থাৎ ঈদের আগে আমরা চাইনিজ টিকাটা পাচ্ছি। এই চাইনিজ টিকা পেলে এইটাও ডাবল ডোজের টিকা, রাশিয়ারটাও ডাবল ডোজ। এখন আমাদের বিষয়টা হচ্ছে এই ডাবল ডোজের টিকা যে আমরা আনছি, কি পরিমাণ এনে কি পরিমাণ দিতে পারবো, এখন থেকে ছকগুলা করতে হবে। আর বিষয়গুলো হচ্ছে সেরামের টিকা যে এইভাবে বাধাপ্রাপ্ত হবে, এটা তো আর ভাবা হয় নাই। আমাদের উচিত ছিল এইগুলা চিন্তা করা, নানান বাধা বিপত্তি চিন্তা না দেওয়া, যেটা এখন হয়তো পথে কাজ করতে নামছে বলেই তারা হয়তো তাদের সামনে কিছু সমস্যা এসছে। আমি মনে করি আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে, আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তাদের যে এক্সপার্টিজ আছে, এই এক্সপার্টিজদের বিভিন্ন প্রতিবন্ধকতা বা বিভিন্ন সমস্যা এগুলা অগ্রিম কল্পনা করে হলেও তারা ধরে রেখে যাতে স্টেপ বাই স্টেপ নেয়। কারণ মানুষকে টিকা নিতে হবে, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের ধরে নিতে হবে, আমাদের অনেক মানুষ মনে করেন, আমি শেষ করি, আমাদের অনেক মানুষ মনে করেন যে এটা আল্লাহর একটা গজব দিছে বা আল্লাহর একটা রোগবালাই দিছে, আল্লাহ নিয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ নিয়ে যাবেন, আমি বিশ্বাস করি আল্লাহ নিয়ে। এইটাতে আল্লাহ তাআলাই বলছেন যে মানুষের কর্ম ফলের কারণে হচ্ছে নিয়ে যেতে পারেন। এখন বিজ্ঞানীরা যদি টিকা প্রয়োগ করেন তাইলে নিয়ে যাবেন। আর নিয়ে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে সবাই এইটা বিশ্বাস করা যে আমাদের জনঘনত্ব কমিয়ে চলাফেরা করা, অর্থাৎ যার যার দূরত্ব বজায় রাখা, বড় বড় কনফারেন্স গ্যাদারিং এগুলো এড়িয়ে চলা, না করা, আয়োজন না করা। 2 হচ্ছে আমাদের মাস্ক ব্যবহার করা। এবং এইটা কেউ যদি মনে করে 1 মাস 1.5 মাস,
আমি তাদের কাছে ক্ষমা চেয়ে বলতেছি এটা 1 মাস 1.5 মাস না, অন্তত 1-2 বছরই মাস্ক আপনার কুদ্দুস করতেই আফরাদ, হবে। আপনার কাছে আবার আসবো আমি। মাহমুদুর রহমান মাহমুদ, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন, এরকম বাড়তি যারা আছেন প্রায় 14 লাখ মানুষ, তাদের সংখ্যা কবে কাটবে বা তাদের আসলে কি হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা যদি সময় মতো না পায়? বিসমিল্লাহির রহমানির আপনাকে রহিম। একটু যোগ করি আমি এই জন্য যে আসলে কি টিকা প্রাপ্তির ক্ষেত্রে যে কূটনীতিক তৎপরতা ছিল বা কূটনৈতিক আমরা যেটা ভূ রাজনীতি বলি, সেখানে আসলে কোনো বিষয় কাজ করেছে কিনা? অবশ্যই অবশ্যই কাজ করেছে। অবশ্যই একটু ভ্যাকসিন কূটনীতি, ভ্যাকসিন পলিটিক্স, ভ্যাকসিন ন্যাশনালিজম এটার মধ্যে কাজ করেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভিকে এবং সহ আলোচক বিজ্ঞ দুজন এক্সপার্ট এখানে ভার্চুয়ালে যুক্ত আছেন, ওনার দুজনকে ধন্যবাদ এবং আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে শুনছিলাম প্রফেসর সাহেব বলছিলেন, চমৎকার করে বলছিলেন যে এই যে ভ্যাকসিন আমরা এখন সেকেন্ড শট আমরা দিতে পারবো না, এতে আমাদের কি ক্ষতিটা হবে। আমার একটা আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, মানে গরিবের দুধ উতরায় যায়। মানে গরিব যখন দুধ অনেক কষ্টে দুধ জোগাড় করার পরে দুধ গরম করতে যায়, গরম করার পরে তার অ্যাবসেন্ট মাইন্ডেড ডেটা পড়ে গেছে, মানে বেশি পড়তে গিয়ে। এখন আমরা সেরাম থেকে নিয়ে এসেছি, সেটা আমরা আমরা 25 লক্ষ ডোজ তো এমনিতে উপহারও পেয়েছিলাম। তো আমরা এখন আমাদের এক্সপার্টরা ভয় করছেন যে আমাদের যে প্রথম শট দেওয়া হয়েছে সেটা বিফলে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অলরেডি দ্বিতীয় ডোজের মেয়াদও প্রায় শেষের দিকে। এটা ভয়ানক একটা চিত্র। এমনিতে আমাদের যে অবস্থা, আমাদের করোনা ম্যানেজমেন্ট, আমাদের ভ্যাকসিন কূটনীতি সাথে আমরা পেরে উঠছি না। ভাই সাংবাদিক সাহেব তো চমৎকার করে বলছিলেন যে আমরা ভ্যাকসিন যে কূটনীতি, সারা বিশ্বে এটা নিয়ে টানাপোড়েন চলছে, প্রতিযোগিতা চলছে, ন্যাশনালিজম চলছে, কার আগে কে নিবে, এটা খুবই স্বাভাবিক, থাকাটা খুবই স্বাভাবিক। যার যার স্বার্থ সে দেখবে, যার যার কূটনীতির সফলতা সে দেখবে। তারপরে আমরা কি দেখছি এটা আমাদের দেখার বিষয়। আমি সমালোচনা করার জন্য সমালোচনা একদম করব না। আমি যেটা মনে করি এটা লাইফ অ্যান্ড ডেথের বিষয়। আমাদের আমি সরকারকে বলবো, এখানে মন্ত্রণালয়ের যথেষ্ট আগে থেকে এই প্রস্তুতি, আজকে 1 বছর হয়েছে। সেই গত বছরের মার্চ মাসে স্টার্ট করে আজকে 1 বছর, এখন পর্যন্ত আমরা উই আর স্টিল ইন এ রুডিমেন্টারি স্টেজ। এখনও আমরা শুরু থেকে শুরু। এই কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। আমাদের 2জন মিনিস্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্তামহল থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে আমরা আরও সতর্ক হওয়া উচিত ছিল। কেন, ভয়ানক একটা উক্তি। আরেকজন মন্ত্রী বলছিলেন যে আমরা বিকল্প ব্যবস্থা রাখা উচিত ছিল। মানে সেরাম থেকে একটা সোর্স, আমরা কি করে এত একটা ডেথ এবং লাইফ অ্যান্ড ডেথের বিষয়ে, ভ্যাকসিনের মতো একটা বিষয়ে, যে আমরা একটা সোর্সের উপর ভরসা করব। আমাদের প্রশ্ন এখানে, ইন্ডিয়া তার কাজ, তার স্বার্থ সে দেখবে, এটাই স্বাভাবিক। আমরা আমার স্বার্থ, আমাদের সুবিধা, আমাদের মানুষের ইন্টারেস্ট, এটা দেখবে, এটাই স্বাভাবিক। তারা এখন চমৎকার করে বলতে পারছে যে আমার এখানে সেকেন্ড ওয়েভ চলছে, আমার ত্রাহি অবস্থা, আমার মানুষ মারা যাচ্ছে, আমি এখন এটা স্টপ করে দিব। এটা কাউকে দোষারোপ করা যাবে না, তাকে ওয়ার্ল্ড কেউ তাকে দোষারোপ করতে পারবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার দেশের মানুষের কথা হচ্ছে যে এই অবস্থা কি সরকার জানা উচিত ছিল না? কেন একটা সোর্সের উপর নির্ভর করলো? তো এই ব্যাপারগুলো আসলে আমাদের সাধারণ মানুষকে ভাবে তোলে। আমাদের এক্সপার্টরা যেভাবে বলছে, আমি শুরু থেকে একটা কথা বলতে চাচ্ছি, শুরু থেকে আমাদের উচিত ছিল, আমাদের গরিব দেশ, আমাদের তো প্রিভেনশন দরকার সবার আগে। আমাদের ভ্যাকসিন বিষয় না, কিন্তু আমাদের করোনা মোকাবেলাও বিষয় নয়। মোকাবেলা সারা বিশ্ব পারে না মোকাবেলা করতে। এটা শুধু যুদ্ধ করে সারা বিশ্ব পারবে না, সারা বিশ্বের যা হবে আমাদের সে একই গতি হবে। কিন্তু একটা জিনিস তো আমরা শুরু থেকে পারতাম, সেটা হলো প্রিভেনশন আমরা কমাইতে পারতাম, সেটা আমরা পারি নাই। আমরা অ্যাগ্রেসিভ শুরুতেই হইতে পারি নাই, এটা ছড়াই গেল। ঠিক আছে, ছড়াই গেল। এখন আমরা কি করছি? আমরা এখন লকডাউন করছি, আমরা এখন লকডাউন নামে কেউ বলছে ক্র্যাকডাউন করছি। এই যে বিতর্কের মধ্যে এগুলো চলছে, এগুলোই আমাদের মধ্যে চলছে। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব সাংঘাতিক, প্রফেসর সাহেব যে কথাটা বললেন যে আমরা দ্বিতীয় ডোজ দিতে পারবো না, এটা শঙ্কার মধ্যে আমরা পড়ে গেলাম। আমরা এটা কেন পড়লাম? জি,
দেখুন আমি একটু বলিনি, দেখুন ভারতবর্ষ তার স্বার্থ, এত বড় একটা দেশ, তার 140 কোটি জনগণ তাদের, আমাদের আমাদের 18 কোটি জনগণ, আমরা 18 কোটি জনগণ স্বার্থ দেখতে পারি না আজকে 1 বছরে, জনগণকে আশার আলো দেখাইতে পারে নাই। জনগণ করোনা নিয়ে যেমন উদাসীন, উনি ঠিকই বলছেন, উদাসীন মানে কি, জনগণ মনে করে না যে করোনা যদি আরও ইন্ডিয়ার মতো, ব্রাজিলের মতো, আমেরিকার মতো যে সার্জ আসে তাহলে সরকার আমাদের তেমন কিছু করতে পারবে না। এটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে মানুষের। সরকারের পলিসির কারণে হোক, মিসম্যানেজমেন্টের কারণে হোক, সরকারের নানা ডাইকোটমির কারণে হোক, সরকারের সমন্বয়হীনতার কারণে হোক, যেই কারণে হোক, মানুষের মধ্যে এই ধারণাটা জন্মে গেছে যদি করোনা এদেশে ইন্ডিয়ার মতো ছড়ায়ও যায় তাহলে আমাদের কপালে যা হবার তাই হবে। সরকারের ম্যানেজমেন্টের কারণে যা আমাদের মৃত্যু ঠেকাইতে পারবে, একটা ইন্ডিয়ার মতো একটা দেশ তারা এখনও মানে পর্যাপ্ত অক্সিজেনের ভুগতেছে, তারা পর্যাপ্ত অক্সিজেন তাদের নেই। আমাদের 1 বছরে পর্যাপ্ত অক্সিজেন আমরা তৈরি করছি, কিন্তু এক্সপার্টটা ভালো পড়তে হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় পড়তে হবে, কিন্তু লক্ষণে বলতেছে তা না। আমি একটা কথা বলি, যারা অক্সিজেন তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করছিল যে আপনারা অক্সিজেন তৈরি করতেছেন না কেন, তো ও বলতেছে যে ইলেকট্রিসিটির সমস্যা আছে। আমার আশ্চর্য লাগলো যে দেশে এখন ইলেকট্রিসিটি এত কুইক রেন্টালের কারণে ইলেকট্রিসিটি অনেক সংকট কমে আসছে বা সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তা সত্ত্বেও এরকম একটা প্রশ্নের বেলায় ইলেকট্রিসিটি সংকটের কারণে সে অক্সিজেন তৈরি করতে পারতেছে না। তার মানে দেখা যাচ্ছে কি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ মনে করছে না যে এমনিতে স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা জনগণের জন্য উপযোগী নয়। মানুষ মনে করতেছে না যে স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা, ট্রিটমেন্ট, চিকিৎসা সরকার দিতে প্রস্তুত বা দিতে সক্ষমতা আছে। প্যান্ডেমিকের মতো ব্যবস্থা সরকার তো পারবে না, এটা আরও ধরে মানুষ ধরেই নিছে, এটা তারা ডিভাইন ইন্টারভেনশনের উপরে ছেড়ে দিছে। আমি এক কথায় বলতে চাই, এটা আল্লাহর উপরে ছেড়ে দিছে, যার জন্য আমাদের লকডাউন সফল হচ্ছে না, যার জন্য আমাদের ভ্যাকসিন নিয়ে প্রথম কি দেখা দিল, ভ্যাকসিন মানুষের মধ্যে কোনো ইয়ে ছিল না, আগ্রহ ছিল না। আমরা একটা ধীরে ধীরে বিরতি নিয়ে আসি, তারপরে আবার শুনবো আপনার কথা। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি উল্লেখ করেছেন যে করোনা ভ্যাকসিনের একটি সোর্সের উপর নির্ভর করে সরকার শুরুতেই যেটি করেছে, পরবর্তীতে আমরা দেখলাম যে চীনের নেতৃত্বে যে ভ্যাকসিন জোট বলি আমরা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন যে চীনের নেতৃত্বে ভ্যাকসিন জোটে বাংলাদেশ যাচ্ছে, সেটি কি আসলে সঠিক পদক্ষেপ কিনা, বা এই পদক্ষেপের ফলে কি আমাদের ভ্যাকসিন স্বল্পতা বা যে শঙ্কা সেটি মানুষের মানে কাটবে কিনা? ধন্যবাদ ভাই। আসলে দেখেন, রাষ্ট্র কিন্তু অত্যন্ত শক্তিশালী, তো যার কারণে রাষ্ট্র যদি সিনসিয়ারলি কোনো কিছু করতে চায়, গভর্নমেন্ট সরকার যদি কোনো কিছু সিনসিয়ারলি করতে চায়, ইট ক্যান বি ডান ভেরি ইজিলি। দেখেন, আমরা সেরাম ইনস্টিটিউটের সাথে যে সিঙ্গেল চুক্তি করলাম ট্রাইপেট্রিয়েট, আমরা খুব আত্মতুষ্টিতে ছিলাম যে আমরা ভ্যাকসিন নিয়ে আসছি, কিন্তু যখন এটা ব্যাহত হলো তখন কিন্তু সরকার আপনার এই রাশিয়ান ভ্যাকসিন, তারপরে আপনার চাইনিজ ভ্যাকসিন, এগুলির ব্যাপারে আগ্রহী হলো, এবং অতি অল্প সময়, দেখেন 12ই মেতে যদি চাইনিজ ভ্যাকসিন আমাদের এখানে চলে আসে, তাহলে দি টাইম গ্যাপ বিটুইন আপনার সেরামের বন্ধ করে দেওয়া এবং রাশিয়ান ভ্যাকসিন, চাইনিজ ভ্যাকসিন আসা, এটা অত্যন্ত অল্প সময়। তার মানে সরকার সিনসিয়ারলি চেষ্টা করলে এভরিথিং ইজ পসিবল। এইখানে যদি তৃতীয় কোনো পক্ষকে আমরা লাভবান করতে না চাই, আমরা যদি জনগণের পক্ষে কাজ করি, তাহলে এভরিথিং ক্যান বি ডান ভেরি ইজিলি। এবং রাষ্ট্রগুলিও, ভিন্ন রাষ্ট্রগুলিও যখন জি কোনো চুক্তি হয় এবং সেইখানে ইন্টারেস্ট ফ্রি কথাবার্তা হয়, তারা কিন্তু দে ট্রাই টু হেল্প। এবং এইটা কিন্তু একটা রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি সংগ্রহের ক্ষেত্রে কি তৃতীয় কোনো পক্ষ লাভবান হওয়ার শঙ্কা আছে কিনা, যেটি আমরা এইটা তো আমরা তো বাজারে অনেক গুঞ্জন শুনি, আমরা তো এখনো বলতে পারি না, কিন্তু ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, অনেকটা ওই রকম অবস্থা। কারণ আমরা সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিতে যেটা আমরা দেখেছি, এখানে কয়েকদিন আগে প্রথম আলোতে আমরা দেখলাম যে পার ডোজ অফ ভ্যাকসিনে
ভ্যাকসিনকো ইজ সাপোজ টু গেইন 87 টাকা পার ডোজ। এই টাকাটা আমরা কেন ভ্যাকসিনকো দিব? আমাদের মতো গরিব দেশে এটা কি আমাদের সরকার কি এটা স্পেয়ার করতে পারে? এটা দিয়ে তো আমরা আরো ভ্যাকসিন কিনতে পারতাম, কিন্তু জি তো এই জায়গায় এখন রাশিয়ান ভ্যাকসিনের সময় থার্ড কোনো পার্টি অন্তর্ভুক্ত হচ্ছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আগের উদাহরণ দেখে অনেক সময় আমাদের সাধারণ মানুষের মধ্যে ভয় লাগতে পারে, ভয় আসতে পারে। তবে আমি অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে যে আমাদের সরকারের কোষাগারের যে কষ্টার্জিত মানুষের ট্যাক্সের টাকা, সেটা যেন সর্বোত্তম ব্যবহার হয়, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দি মিনিমাম রিসোর্স, এটা যেন নিশ্চিত করা হয়, এটা সরকারের দায়িত্ব। এবং এই জায়গায় চাইনিজ ভ্যাকসিন যদি 12ই মে আসে, ডেফিনেটলি ইট উইল গিভ এ আপনার বিগ সাপোর্ট ফর কন্ট্রোলিং করোনা, কারণ চাইনিজ ভ্যাকসিনটা কার্যকারিতাও খারাপ না, এবং এটা হলো অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, মানে অ্যাটেনুয়েটেড ভাইরাসকে আপনার নির্জীব করে এটা মানুষের শরীরে দেওয়া হয়। দিস ইজ এ ওল্ড মেথড অফ আপনার ভ্যাকসিনেশন। আমাদের আগের যে ভ্যাকসিন আছে, আমাদের দেশে অন্যান্য অনেক ভ্যাকসিন গুলি এই টেকনোলজি, এবং এই টেকনোলজির ভ্যাকসিন আমাদের দেশে প্রয়োগ করাটা খুব একটা অসুবিধা হবে না, এটা জনগণের জন্য ভালো হবে। এবং আমি সরকারকে অনুরোধ করব এবং আশা করব যে এই টেকনোলজির মাধ্যমে বাংলাদেশে যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ গুলি আছে, যেন আমরা বাংলাদেশে এটা তৈরি করতে পারি, তাহলে এটার কস্টিংটা আর অনেক বেশি কমে যাবে, আমাদের নির্ভরতা কমে যাবে বিদেশের উপর। এবং যদি আমরা টেকনোলজি ট্রান্সফার করতে পারি, আমাদের অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যাদের সক্ষমতা আছে, সো দ্যাট উই ক্যান প্রডিউস ইট ইনসাইড আওয়ার কান্ট্রি, যাতে করে আমরা আমাদের দেশের মানুষের জন্য একটা সঠিক ভ্যাকসিন ব্যবস্থাপনা গড়ে। জি, ডক্টর হারুনুর রশিদ, আপনার কাছে আবার আসবো আমি। কুদ্দুস আফরাদ, যেটি হারুনুর রশিদ উল্লেখ করেছেন যে তৃতীয় পক্ষ লাভবান হতে পারে, এরকম একটি শঙ্কার কথা তিনি বলেছেন। না, তৃতীয় পূর্ব পক্ষ উনি অভিজ্ঞতা বলেছেন, থেকে। আমিও শুনেছি এই ব্যাপারে। পার্সোনালি আমার কোয়ারি ছিল একজন সাংবাদিক হিসাবে, আর আপনারাও শুনেছেন, অনেকেই শুনেছে, ভ্যাকসিনকো এবং মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে তারা মধ্যের যে $1 টাকা নিচ্ছে, এটা তো হচ্ছে ক্যারিং চার্জ। ইভেন আমার পঞ্চগড় পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ভ্যাকসিনকোর, গুদামজাত করা এবং পৌঁছে দেওয়া এই পর্যন্ত। আমরা যদি এটা গভর্নমেন্ট ব্যবস্থাপনায় দেখতাম, তাহলে এইখানে তো 87 টাকা বা 100 টাকাই ধরেন, 100 টাকা দেখছেন, গভর্নমেন্ট ব্যবস্থাপনায় এটা 200 টাকা হইতো, এবং এখানে করাপশন অনেক বেশি হইতো যদি এটা গভর্নমেন্ট ব্যবস্থাপনা গুদামজাত করতে হতো এবং পরিবহন করতে হতো। গাড়ি কিনা, তখনই গাড়ি কেনার প্রশ্ন আসতো যে এইটা নেওয়ার জন্য এই পরিমাণ গাড়ি কিনতে হবে, ওই গাড়িতে পার্সেন্টেজ থাকতো, আরও নানান কিছু থাকতো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা, এই যে ব্যবস্থাপনার, যেহেতু যখন শুনলাম আমরা যে এই টাকাটা কেন ইন্টারেস্ট দিচ্ছে এই সময়, এই টাকাটা তো অনেক টাকা, তখন এই ব্যাখ্যাটা পেলাম যে এটা হচ্ছে তাদের টোটাল এই যে ক্যারিং কস্ট, গুদামজাত করা, পঞ্চগড়, দিনাজপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি পর্যন্ত জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া, যেটা ভ্যাকসিনকোর দায়িত্ব ছিল। তো এই জন্যই এই কাজটা হয়েছে। আমি জানি না, তবে আমি যেটা জানি, গতকাল এটা একটু আগে বললাম, রাশিয়ার সাথে যেটা হচ্ছে সেটা G2G হচ্ছে, সেই ধরনের পরামর্শই গেছে, এবং সেটাই করার আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আগ্রহ জানানো হয়েছে আর কি। কুদ্দুস আফরাদ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ভ্যাকসিনের অন্য যে আরেকটি সোর্সের কথা উল্লেখ করলেন, যে যেটা চায়না থেকে আনা হচ্ছে, সেটি আসলে উপহার হিসেবে আমরা জানি যে 5 লাখ আসছে। আসল মূল যে চুক্তি হবে বা যে ভ্যাকসিন আসার কথা, কত ভ্যাকসিন আসবে, প্রতি মাসে কত ডোজ করে আসবে, সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তেমন কিছু এখন সেই বিষয়ে গতকালকে টেকনিক্যাল মিটিংয়ে এইসব ফাইনালাইজ হয়েছে। তারা আপাতত টার্গেট আছে চীন থেকে 5 কোটির মতো, এটা তাদের, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের টার্গেট, কিন্তু তারা কত দিতে পারবে তার উপরে নির্ভর করবে, কত মাসে দিবে, কত দিনে দিবে, এর উপরে। ঠিক একইভাবে 4 কোটির টার্গেট রেখে, আবার আমরা এটাও জানি যে বাংলাদেশে ডিসেম্বরের থেকে এইখানে টেকনোলজি এনে আমাদের এখানে প্রডিউস করার চিন্তা ভাবনা হচ্ছে। তার যদি প্রডিউস করার চিন্তা ভাবনা হয়, তাহলে আমাদের এই যে 9 কোটি 10 কোটি হোক, কত কোটি এখানে ভ্যাকসিন ইমিডিয়েটলি দরকার, সেটাও চিন্তা করতে হবে। আমি মনে করি চীনের এটা দরদাম এখনও ঠিক হয় নাই, রাশিয়ারটাও দরদাম ফাইনালাইজ হয় নাই, একবারে ফাইনালাইজ হয় নাই। দরদামের উপরে রাশিয়ারটা অনেক বেশি দাম চাচ্ছে। তবে রাশিয়ার যে স্পুটনিক ভি যেটা আমরা এখানে শুনছি, এটার আবার নিশ্চয়তা, অর্থাৎ এটার কোয়ালিটি অনেক ভালো, এটার গ্রহণ করলে এটার ঝুঁকির সংখ্যা একবারে কম। এই দিক দিয়ে রাশিয়ারটাকে প্রিফারেন্স দিচ্ছে ওয়ার্ল্ডের অনেক জায়গায়। তবে রাশিয়ার টেকনোলজি আনার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি
এইসব ব্যাপার যেটা একটু আগে ভাই বললেন যে কূটনীতি, এইটা এই আগামী রাজনীতি, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বিশ্ব সব কিছু পাল্টে যাবে। টোটাল ভ্যাকসিন কূটনীতি হবে। আমরা যত দ্রুত আমরা যদি পারি এখানে আমরা টেকনোলজি এনে যদি প্রডিউস করতে পারি, সেই জায়গায় আমি একটা শক্ত অবস্থানে যেতে পারবো আমি মনে করি। সুতরাং এই জায়গায় গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। আমাদের এখানে যেটা একটু আগে প্রফেসর হারুন সাহেব বললেন, আমাদের এখানে ভালো ভালো এখন কোম্পানি আছে, অর্থাৎ প্রডিউস করার, মেডিসিন প্রডিউস করার। আমরা রপ্তানি করি, প্রচুর রপ্তানি করি। সুতরাং আমাদের যেহেতু এই সাপোর্টটা আছে, আমাদের এখানে লেবারের কস্ট কম, অ্যাভেলেবেল ম্যান পাওয়ার, তো আমরা যাতে প্রডিউসের দিকে নজর দিই এবং এটা তাড়াতাড়ি করে একটা কেন 3টা কোম্পানি করতে পারি। 3টা কোম্পানি যদিও সুপারিশ গেছে, আমরা আরও যদি অন্য কোনো টেকনোলজি এনে কারো কাছ থেকে দিতে চায়, এনে এখানে প্রডিউস করতে পারি। এমনকি অক্সফোর্ডের যে অ্যাস্ট্রাজেনিকার যে ইয়াটা আছে সেটাও যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা চাই, আমরা আনি, পারি, আমার মনে হয় আগামী দিনের কূটনীতির জন্য বিশ্ব কূটনীতিটা হবে আগামী দিনে এই কোভিড কূটনীতি, এই কোভিড প্রোটেকশন কূটনীতি, কোভিড দিয়ে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্কের ঠিক রাখার কূটনীতি। সেই কূটনীতিতে বাংলাদেশ গভর্নমেন্ট আশা করি এই চিন্তাগুলো তাদের মাথায় নিতে হবে। জি, কুদ্দুস আফরাদ, আপনার কাছে আবার আসবো আমি। মাহমুদুর রহমান মাহমুদ, যেটি নিয়ে কুদ্দুস আফরাদ বলছিলেন যে ভ্যাকসিন কূটনীতি আগামীর বিশ্বকে বদলে দেবে, সেই বদলে দেওয়া বিশ্বে বাংলাদেশের অবস্থানটা কি হবে, বা আমরা যে ভ্যাকসিন কূটনীতিতে কি এগিয়ে যেতে পারবো কিনা এই সময়ে? ধন্যবাদ। আমরা তো আমাদের যে রেগুলার কূটনীতি, জি। আমাদের যে কনভেনশনাল কূটনীতি, সেটাই আমরা খুব একটা সফল বলে প্রমাণিত হয়নি। যদিও অনেক কথা বলা যায়, অনেক বলতে পারি আমরা ইন্ডিয়ার সাথে কূটনীতিতে খুব একটা সফল হই না। অনেকে সফলতা দেখাচ্ছেন হয়তো। দেখুন, যে চুক্তি, ট্রাইপার্টির চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে, আমাদেরকে ইয়ে দিবে, সেরামের যে টিকাটা দিবে, চুক্তি অনুযায়ী দিতে বাধ্য তারা। এখন ভারতের মতো দেশ, ভারতবর্ষের মতো একটা দেশ, বাংলাদেশ গরিব দেশ, বাস বেমালুম বলে দিল যে আমরা এখন দিতে পারবো না। কি আমাদের এখানে চার্জ অনেক বেশি, দিতে পারবো না সেটিও বলছে না। যাই হোক, আমাদের অক্ষমতা, তাদের অক্ষমতা প্রকাশ করলো। আমাদের কোটি কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সচরাচর তারা যেভাবে বলে, যারা যেন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেয়, হঠাৎ করে বন্ধ করে দিবে, দেওয়াটাই স্বাভাবিক। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, আমি বারবার বলছি আমি তাদেরকে দোষ দিব না। কিন্তু এটাই কি দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ গুড উইল, যে আমাদের মধ্যে যে চমৎকার সম্পর্ক আছে ইন্ডিয়ার সাথে আমরা দাবি করি এবং আমরা মনে করি আমরা জীবন দিয়েও সেই সম্পর্ক রাখতে চাই, রক্ত দিয়েও সেই সম্পর্ক রাখতে চাই প্রতিবেশীর সাথে। কাহা তো কার রাখবো, কত আর রাখবো, শুধু কি আমরাই রাখবো? যন্ত্রণা শুধু আমাদেরই, তাদের না। এটা আবার প্রমাণিত হলো যে তার স্বার্থটা সে আগে দেখছে, আমার স্বার্থটা গৌণ, তার কাছে তার স্বার্থটাই মুখ্য। এখানে যে একটা প্রতিবেশী, তার সাথে আমি চুক্তি করেছি, তাকে আমি দিব, তার দ্বিতীয় ডোজ ডিউ হয়ে গেছে, তার এই যে প্রথম ডোজের এফিকেসি একদম বিনষ্ট হয়ে যাবে। এগুলো ডক্টর হারুন সাহেব চমৎকার করে বলেছেন, আমি তো এক্সপার্ট না, আমি যতটুকু লেম্যান হিসেবে বুঝে নিয়েছি। এখন আসলে ব্যাপার হচ্ছে কি, সারা ওয়ার্ল্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই পলিসিতে আছে, বিশেষ করে করোনাকে কেন্দ্র করে এবং টিকাকে কেন্দ্র করে। যে সার্ভাইভ করবে, যে সার্ভাইভ করবে না, এরকম। ঠিক আমাদের দেশেও তাই। আমাদের দেশের গভর্নমেন্টের পলিসি এখন এই পর্যায়ে আসছে যে গভর্নমেন্ট বুঝতে পেরেছে, হয়তোবা গভর্নমেন্ট বলতে আমি যেটা মন্ত্রণালয়ের এত বেশি অক্ষমতা, এত বেশি ফেলিউর, যেটা আর এটা ইয়ে করা যাবে না। কারণ তারা শুরু থেকেই যে ম্যানেজমেন্টে ব্যর্থ হয়েছে, এবং টিকাকে আনার ক্ষেত্রে দ্বিতীয়বার আবার প্রমাণিত হলো যে এদেশের মানুষের জীবন এবং মৃত্যুর সাথে এক ধরনের একটা ছেলে খেলা হয়েছে। আমাদের ভাগ্য ভালো, আমাদের দেশের মানুষ টিকার উপরে অতটা ভরসা করে না শুরু থেকে, না হলে কি হাসর হইতো, না হলে এই টিকার জন্য টিকা আমাকে দাও মানে রীতিমতো কামড়াকামড়ি লাগতো। এটা একটা ভাগ্য, এটা একটা আমাদের সরকারগুলোকে এভাবে আমাদের মানুষগুলো বাঁচিয়ে দেয় না, ইমিউনিটিও ভালো আছে, সেটা তো আছে। এটা তো আমাদের সরকারগুলোর সুবিধাটা এটাই যে আমাদের দেশের মানুষের ইমিউনিটি ভালো, আমাদের দেশের রেজিলেন্স আছে, আমাদের মানুষ এটা করে। আর মাঝখানে যেটা হচ্ছে, এসব বাণিজ্য হচ্ছে, আপনার আমার সুবিধা হচ্ছে, আপনার আমার লাভ হচ্ছে, এগুলো সবই হচ্ছে। এগুলো মানুষ নীরব দর্শকের মতো চেয়ে দেখছে শুধু, আর কিছু না। মানুষ জানে যে সরকার বলো, মন্ত্রণালয় বলেন, সেরাম বলেন, আর এই যে চায়না সিনোফার্মা, এই যে সিনোভ্যাক্স,
সবচেয়ে বড় যেটা ইয়েভ্যাক্স, আমার মনে হয় সিনোফার্মারটা নিচ্ছে। না চিনোফার্মা না, আচ্ছা ইয়েভ্যাক্স যেটা কোভ্যাক্স, কোভ্যাক্স। যেটা কোভ্যাক্সটা আমার কাছে সবচেয়ে একটা খুব আজকে আসার আগে একটা রিপোর্ট দেখছিলাম পত্রিকাতে, নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করছে বিস্তারিত, যেখানে সারা ইউরোপ স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে, নাইট ক্লাব খুলে যাচ্ছে, তারপরে স্পোর্টস জোন খুলে যাচ্ছে, মার্কেট বিপণী বিতরণগুলো খুলে যাচ্ছে, তারা স্বাভাবিক হয়ে আসতেছে। আমরা সেখানে এখনো টিকার অনিশ্চয়তায় আছে। এটা আমরা নয়, তৃতীয় বিশ্বের অনেক আমাদের মতো তৃতীয় আফ্রিকানদের আছে বিপদের না, মধ্যে আছে। অনেক উন্নত দেশের টিকা পায় না এখন, না, এরকম আছে। পায় নাই, বাট তাদের মধ্যে তো ওইটার সাথে তুলনা করিতে হবে না। তারা টিকা পায় না কারণ তারা একটা স্বস্তির মধ্যে আছে, এটাই বড় কথা। আমরা মানুষকে কি স্বস্তি দিতে পারছি? আমরা মানুষকে কেউ কোনো স্বস্তি দিতে পারি না, মানুষ নিজের স্বস্তি নিজে নিয়ে নিয়েছে। মানুষ 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 মনে করতেছে যে তার স্বস্তি তার কাছে। সে মনে করে, আপনি তো যে কথাটা বলছেন, এই দেশের মানুষকে দৌড় দিয়ে কোনো লাভ নেই। এই দেশের মানুষের প্রিভেনশন সে নিজেকে নিজেই নেয়। আমি দিতে পারি নাই, এটা কোনো প্রমাণ দেখাইতে পারি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় শুরু থেকে এমন কোনো কিছু দেখাইতে পারে না এই দেশের মানুষকে যে তোমার জন্য আমি আছি। আমাদের এই এক্সপার্টরা বলেন, বিশেষ করে আমি একজন এক্সপার্ট, আমি একজন শিক্ষাবিদ, ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী একটা কথা বলছিলেন যে এই দেশের যেখানে মানুষ ট্রিটমেন্ট পারচেস করে, আমাদেরকে যেমন একটা পণ্য পারচেস করতে হয়, সেখানে আমাদেরকে ট্রিটমেন্ট পারচেস করতে হয়। একজন গরিব মানুষ সে যদি ইয়েতে আক্রান্ত হয়, তার লিভার আক্রান্ত এক হয়, কথাই তো বলা যায় যে দেশের মানে মানুষের ইন্ডিকেটর ধরতে হয় চিকিৎসা আপনার কতটা ফেসিলিটি গভর্নমেন্ট দেয়, যেখানে যত বেশি ফেসিলিটি আছে টোটাল সেই দেশটাই তত উন্নত, সেই হ্যাঁ, দেশে তত। সেটাই। না, আমার এখানে তো ট্রিটমেন্ট কিনতে হয় না, সবকিছুই আমাদের না, আমি ওটাই বললাম, কিন্তু আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের নাগরিক অধিকার একটা হচ্ছে চিকিৎসা। জি, আমরা কি মৌলিক এটা অধিকারের একটি পাচ্ছি? চিকিৎসা। আমরা এটা পাচ্ছি না। মাহমুদুর আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর আবমা ফারুক স্যার, শুনতে পাচ্ছেন? জি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মাঝখানে অনেকক্ষণ আমি কিছু শুনতে পাইনি, তো তবুও এর কিছুটা আগে আমি আবার ইন করতে পেরেছি। যে বলুন। জি, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনার ভ্যাকসিনের কথা বলা হচ্ছে যে রাশিয়ার স্পুটনিক ভি এবং সিনোফার্মা, বিশেষ করে রাশিয়ার টিকাটি বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হবে, যেটি বাংলাদেশে উৎপাদন করবে বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির কথা বলা হচ্ছে। আসলে সক্ষমতার দিক থেকে স্যার আপনি তো ভালো বলতে পারবেন যে আসলে বাংলাদেশে এই ধরনের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা কতটুকুন আছে এবং তার গুণগত মান ঠিক থাকবে কিনা? প্রশ্নটা খুবই মানে অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদেরকে। আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল টেকনোলজির লোক, সেই জন্য আমাদেরকে জিজ্ঞেস করেছেন অনেকেই, এবং আমরা যে কথাটা বলেছি সেটাই আবার বলি। সেটা হলো যে আমাদের দেশে কিন্তু যে ওষুধের যে ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু শক্ত, অত্যন্ত মজবুত। এবং আমরা দেখুন, আমাদের এই ছোট একটা দেশের মধ্যে প্রায় 17-18 কোটি মানুষ, আমাদের যতটুকু ওষুধ দরকার হয় এই সবটুকু ওষুধের 98% কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। পৃথিবীতে কিন্তু আর কোথাও কোনো উদাহরণ নেই যে একটি দেশ মাত্র 2% ওষুধ বিদেশ থেকে আমদানি করে। তা আমরা তো অনেক সময় আমরা ওই বিভিন্ন সাফল্যের কথা বলি, কিন্তু এইসব সাফল্যের দিকে তাকাই না। আমাদের ফার্মাসিস্টরা, আমাদের অন্যান্য প্রফেশনালরা যে কাজগুলো করে যাচ্ছেন, এটি একটি আসলেই খুবই চমকপ্রদ উল্লেখযোগ্য কাজ। 98% ওষুধ আমরা তৈরি করি, শুধু তাই না, আমরা 152টা দেশে ওষুধ রপ্তানি করি। এটাও একটা বিশাল বড় ব্যাপার, এবং এগুলো সবই গরিব দেশের না। অনেকে ঠাট্টা করে বলেন যে আরে দূর, এটা গরিব দেশের ওষুধ, গরিব দেশের মানুষ খায়। ব্যাপারটা তা না। গরিব দেশ তো পৃথিবীতে মাত্র এখন 48টা, বাকিগুলা তো গরিব দেশ না, এগুলা উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ। তো আমরা এখন পৃথিবীতে সবচাইতে উন্নত যে দেশটি পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু ওষুধ রপ্তানি করে। তো যাই হোক, আমাদের সেই অবকাঠামো আছে। আমরা কিন্তু একসময় টিকার ব্যাপারেও খুব শক্তিশালী ছিল। আমাদের একসময় সরকারি একটি প্রতিষ্ঠান ছিল যেটি মহাখালীতে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ,
বিভিন্ন সরকারের সময়ে অবহেলার কারণে, এবং আমার সন্দেহ, গুরুতর সন্দেহ, ওই যেই ব্যবসায়ীরা এই টিকা আমদানি করতেন তাদের বোধহয় একটা কারসাজি ছিল, পরোক্ষ একটা ইন্ধন ছিল যে এটা বন্ধ হয়ে যায়। কারণ হলো যে এটি একটা খুব বড় প্রতিষ্ঠান ছিল। আমরা যখন স্কুলে পড়তাম সেই সময়ে কিন্তু আমরা এখান থেকে তৈরি টিকা নিয়েছি। আপনার কলেরার টিকা, কলেরা ভ্যাকসিন, টিএবিসি, টাইফয়েড এ এন্ড বি এবং কলেরা ভ্যাকসিন, এগুলো কিন্তু এখানেই তৈরি হতো। এমনকি স্মল পক্সের টিকাও এখানে তৈরি হয়েছে। এবং যেই স্মল পক্স দিয়ে সারা পৃথিবীতে আপনার এই যে উদ্যোগটা ছিল জাতিসংঘের, সারা পৃথিবী থেকে গুটি বসন্তকে দূর করার, সেখানে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটাও একটা ভূমিকা রেখেছে। আমরা কিন্তু সেটিকে মেরে ফেলেছি। আমি মেরে ফেলেছি কথাটাই বলি, কারণ এত বড় একটা প্রতিষ্ঠান খামাখা এটাকে বন্ধ করে দেওয়ার কোনো দরকার ছিল না। তো যাই হোক, এখন এগুলো আবার আমি মনে করি যে রিভাইভ করানো দরকার। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এটিকে আবার চালু করা হোক। দ্বিতীয় হচ্ছে যে বেসরকারি পর্যায়ে আমাদের 3টি কোম্পানি আছে এখনো, বড় হচ্ছে 2টি কোম্পানি, আরেকটি কোম্পানিও যোগ দিয়েছে, সেই হিসেবে 3টি কোম্পানি, এবং তারা কিন্তু ভালোই তৈরি করছে। আমরা যদি টেকনোলজি পাই এবং টেকনোলজির সাথে যদি কাঁচা মালটাও পাই, এটা কিন্তু আমি যোগ করতে চাই, শুধু টেকনোলজি পেলেই হবে না। আমরা পত্রপত্রিকায় দেখছি যে প্রযুক্তি কাউকে দেখানো যাবে না এই শর্তে রাশিয়া আমাদেরকে উৎপাদনের জন্য তারা আসবে। আমি বলবো যে এর সাথে আরেকটু যোগ করতে হবে, সেটি হলো কাঁচামাল। কাঁচামালের কথাটা কেন বলছি, আমি একটু আগে যখন কথা বলছিলাম আপনাদের সাথে, সেখানে বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি তারা কাঁচামাল সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা বিপদে পড়েছে, সিরাম ইন্ডিয়া বিপদে পড়েছে। তাদের আবেদন করতে হয়েছিল, মানবিক আবেদন, যে অনেক মানুষ কষ্ট পাবে, অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা পাবে না, টিকা পাবে না, এটা করা যায় না। তখন তারা এটাকে বিশেষ বিবেচনায়, নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের, তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা প্রো পিপল সিদ্ধান্ত নিয়েছেন গ্লোবাল পপুলেশন। তো এখন বিষয়টা হলো যে রাশিয়ার টিকা যদি আমাদেরকে বানাতে হয়, আমাদের সেই ফেসিলিটিস অবশ্যই আছে, কিন্তু এই কাঁচামালটাও কিন্তু আনতে হবে। শুধু টেকনোলজি দিলে হবে না। কাঁচামাল বলতে আমি বুঝাচ্ছি যে মিডিয়া লাগে, যে সিড লাগে, এখানে আমাদের লাগবে হলো অ্যাডজুভেন্টস, এই সমস্ত না থাকলে কিন্তু টিকা তৈরি হবে না। তো এই কাঁচামালগুলো কিন্তু আমাদেরকে, আমরা সংগ্রহ করতে পারবো না, আমরা ছোট দেশ। রাশিয়া তারা যদি আমাদের কাঁচামাল দেয় তাহলে এটা আমাদের জন্য সুবিধা। তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটি হলো দাম। একটু আগে আমাদের এক সম্মানিত আলোচক বলেছিলেন যে রাশিয়ার টিকার দাম অনেক বেশি। রাশিয়ার টিকা তারা যেটি দাম আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর দিয়ে আসে, সেই জন্য বলছি যে তারা নাকি $70 করে চাচ্ছে পার ডোজ। আমরা যেখানে অক্সফোর্ডের টিকা নিচ্ছি $5 করে, সেখানে তারা যদি $70 চেয়ে থাকে, হয়তো ফিক্স হবে আরো কমে, কিন্তু এই চাওয়াটাই আমার কাছে একটু অবাক লেগেছে। দাম মনে হয় স্যার একটু আরো কম, $19 কত সেন্ট সম্ভবত, এটা আর একটু কম। হ্যাঁ, তো এখন এই যে বিভিন্ন দামগুলো, হয়তো তারা স্টার্টিং পয়েন্ট হিসেবে $70 চেয়েছে, হয়তো আরো কমে যাবে, এবং কমে যাওয়াই উচিত। আমরা রাশিয়ার কাছ থেকে ওইটাই আশা করি। আমাদের ভাতৃপ্রতিম বন্ধুসুলভ দেশ। 71-এ ভারতের সাথে সোভিয়েত ইউনিয়ন তো আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে। আমাদের সেই বন্ধুত্বের ঋণ আমরা কখনো অস্বীকার করি না, আমরা সবসময় ঋণ স্বীকার করি, এবং আমাদের সঙ্গে ওই ব্যবসায়িক চুক্তিনামা হওয়া উচিত না, এটা মানবিক চুক্তিনামা হতে হবে, বন্ধুত্বের চুক্তিনামা হতে হবে। এখন চীনের যে টিকা, সেটিও কিন্তু বেশ দামি দাম তারা চাচ্ছেন বলে আমরা শুনতে পাচ্ছি। সত্য নাও হতে পারে, কিন্তু যেগুলো কানে আসে রাশিয়ার মতোই, রাশিয়ারটাও $70, এটি আমাদের কানে এসছে, সত্য কিনা জানি না। কিন্তু চীনের যেটি, সেটিও চাওয়া হচ্ছে নাকি $50। তো এইভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে এগুলো খুব মুশকিল হবে। আর দ্বিতীয় হচ্ছে যে যেখানে আমরা এগুলো তৈরি করবো, এখানে তৈরি করতে গেলে দাম তো ডেফিনেটলি আমাদের এখানে কমানো উচিত। আমাদের একজন সম্মানিত আলোচক বলেছেন যে আমাদের এখানে কস্ট খুবই কম, আমাদের লেবার কস্ট খুবই কম, এবং স্কিলড ম্যান পাওয়ার আমাদের আছে, ফেসিলিটিস আমাদের আছে। এখন যদি আমরা এখানে উৎপাদন শুরু করতে পারি, আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো উদ্যোগ হবে, এবং এই বার্গেনিং গুলো কিন্তু এখন থেকেই খুব ভালোভাবে শুরু করে তাড়াতাড়ি করা দরকার। যদি আমরা ফিল ফিনিশ টেকনোলজি ব্যবহার করি, অর্থাৎ তাদের কাছ থেকে আপাতত আমরা বাল্ক আনলাম, আমাদের ইন্ডাস্ট্রিগুলো তৈরি হতে থাকুক, সেখানে তারা তাদের অন্যান্য প্রোডাক্টগুলোকে সরিয়ে এইটাকে তৈরি করার জন্য ফেসিলিটিস তৈরি করতে তো মাসখানেক বা মাস দুয়েক তো লাগবে।
তো সেই সময়টাতে কিন্তু আমরা বসে থাকার দরকার নেই। আমরা যদি এখনই বাল্ক অ্যামাউন্টটা পাই, তাহলে কিন্তু এখনই আমরা ওই ফিল ফিনিশ টেকনোলজিতে টিকা তৈরি করতে পারি। এটার জন্য আমাদের 1 মাসও লাগবে। দ্বিতীয় হচ্ছে সেটি হলো যে আমরা এই ফিল ফিনিশের পরে আমরা কিন্তু একেবারে সিড থেকে মিডিয়া দিয়ে অ্যাডজুভেন্স দিয়ে পুরো প্রক্রিয়াটা করতে চাই। তো তাতে করে খরচটা কমবে, অনেক কমে যাবে খরচ। তো সেক্ষেত্রে সময়টা বেশি লাগে। তো সময়টা বেশি লাগে, দুইটাই আমরা চালাই। আমরা ফিল ফিনিশও করি, আমরা একেবারে শুরু থেকে A to Z সেটিও আমরা। স্যার তো আমরা আমার কাছে মনে হয় যে আমাদের এই দুটো প্রক্রিয়া যদি আমরা নেই, আমাদের টিকার সমস্যা হবে না। আমি শেষ করি একটু, আর বলবো না। আমাদের প্রফেসর হারুন সাহেব যিনি বলেছিলেন যে টিকা কিন্তু আর বেশি দিন নাই, এটা সত্য। কিন্তু এখানে একটা জিনিস হলো কি, যে আমরা 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা সরকার বলেছে। এটি কিন্তু 12 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যায়। 12 সপ্তাহের পরে আর যাওয়া যাবে না, কিন্তু 12 সপ্তাহের আগেই, তার মানে আমাদের হাতে আরো 1 মাস সময় আছে। তো এর মধ্যে যদি আমরা সিরাম থেকে কিছু টিকা পেয়ে যাই। আরেকটা কথা সরকার বলছেন, যেটি আমরা দেখেছি, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে অনেক অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে। তারা তো বিভিন্ন জায়গা থেকে টিকা কিনেছে, তো ওদের কাছে অনেক স্টক। এবং প্রেসিডেন্ট বাইডেন সেদিন বলেছেন, সপ্তাহখানেক হয়নি, বোধহয় 3-4 দিন হবে, যে ভারতকে এবং ব্রাজিলকে সহ অন্যান্য দেশ যাদের নিড খুব বেশি, তাদেরকে আমরা এই টিকাগুলো দেব। তো সেই ক্ষেত্রে আমরা ওদের কাছ থেকে অনুদান হিসেবে হোক বা কেনা হিসেবে হোক, সেটিও চাইতে পারি। সবচেয়ে বড় সুবিধাটা হলো এই অ্যাস্ট্রাজেনেকার টিকা, সেটি হলো মাত্র $5। তারা বলেছিল যে 1 কাপ কফির দামে আমরা টিকা দেব। তো সেটি কিন্তু আমরা আপনার মেক্সিকোতে মোটামুটি আমরা ধন্যবাদ জানিয়েছি যে সবচেয়ে কম দামের টিকাটাই কিন্তু মেক্সিকো আমাদের জন্য এনেছে। তো সেখানে এই যে কাজটা, মেক্সিকো কিন্তু আবার $6 মিলিয়ন সিরাম ইন্ডিয়াকে দিয়েছে। এই কথাটা কিন্তু আলোচনায় আসছে না। সিরাম ইন্ডিয়াকে বাংলাদেশের একটি কোম্পানি $6 মিলিয়ন দিয়েছে তার ফ্যাক্টরি এক্সপানশনের জন্য, যাতে করে বেশি বেশি করে টিকা তৈরি করা যায়। এবং সেটি আমাদের এই যে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ মেক্সিকো পেয়েছে, তারা যে আমাদেরকে টিকা আনছে, সবটাই কিন্তু সরকারি পর্যায়ে আনছে। ওরা কিন্তু ওদের বেসরকারি পর্যায়ে টিকা এখনো আনেইনি। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের 1 মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ টিকা চলে আসবে হাতে। আর এছাড়া রাশিয়ার টিকা এবং চীনের টিকা তো চলে আসছে 10 তারিখের মধ্যে। তো যতটুকু সংকট আশঙ্কা করা হচ্ছে, সম্ভবত সংকটটুকু অতটুকু হবে না। জি আর সবশেষ কথা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের বিজ্ঞানীরা বলেছেন যে যদি আমরা এডিনোভাইরাস টিকা অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে আমরা শুরু করি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ যদি অ্যাস্ট্রাজেনেকার নাও পাওয়া যায়, তো যখন নাকি অ্যাস্ট্রাজেনেকার প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখন তারা একটা গবেষণা করে বের করেছেন যে অ্যাস্ট্রাজেনেকার টিকা যদি দ্বিতীয় ডোজ নাও দেওয়া যায়, অন্য টিকা দেওয়া যাবে, যেটিকে বলে ভ্যাকসিন মিক্সিং। ওই মিক্সিং এর জন্য তারা কিন্তু একটা প্রটোকল তৈরি করেছে, এবং সেখানে একটি প্রটোকল মার্কিন পত্রপত্রিকায় এসছে, সেটি হলো যে mRNA যে টিকা, সেটি অন্য ধরনের টিকা, কিন্তু সেটিও দেওয়া যাবে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ডোজ হিসাবে যাবে। আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের টিকা, ফাইজারের টিকাটা 1 লাখ ডোজ চলে আসবে এই মাসের মাঝামাঝি আমরা শুনেছি। অন্যান্য mRNA গুলো যদি আনা যায়, আমার মনে হয় যে আমাদের খুব একটা সংকট ইনশাল্লাহ হবে না। কিন্তু অধ্যাপক আবু ফারুক জি, স্যার একটা আসবো আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর হারুনা রশিদ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যেটি নিয়ে ফারুক স্যার বলছিলেন যে আমাদের আসলে সংখ্যা হয়তো 1 মাসের মধ্যে কেটে যাবে, কিন্তু সেই সময় ধরে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যে কর্মতৎপরতা থাকা উচিত, আপনি কি মনে করেন যে সেটি পর্যাপ্ত, বা আমরা এখনো কি দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ দেখেছি যেটি নিয়ে আমরা আশ্বস্ত হতে পারি? না, বর্তমানে তো আপনার ধরেন চাইনিজ ভ্যাকসিন, রাশিয়ান ভ্যাকসিন, এগুলি আনার যে কর্মতৎপরতা জোরে সোরে চলছে, এটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এই উদ্যোগটি সমালোচনার জায়গাটি হলো সে জায়গায় যে এই উদ্যোগটি কেন আমরা আগে গ্রহণ করলাম, এই কথাটি বলা। কারণ আপনারা জানেন যে যখন ভ্যাকসিন তৈরি হওয়ার কথা প্রথম দিকে শুরু হলো, তখন এই চাইনিজ ভ্যাকসিন কোম্পানি কিন্তু বাংলাদেশে উইথ ICDDRB তারা বাংলাদেশে ট্রায়াল করার জন্য সমস্ত কিছু সেট আপ হয়ে গিয়েছিল, এভরিথিং ওয়াজ ফাইনালাইজড। এবং আপনারা জানেন যে কোনো প্যারেন্ট কোম্পানির সাথে যদি আমরা ট্রায়াল করার চুক্তি করি, যদি ভ্যাকসিনটি কার্যকর হয়, তখন আমরা অনেক সস্তায় সুলভ মূল্যে অগ্রাধিকার ভিত্তিতে সেই ভ্যাকসিনটি সেই দেশে দেওয়া হয়। এবং এইভাবে আপনার বিভিন্ন দেশ পৃথিবীর সিনোভ্যাক ভ্যাকসিনটি আপনারা পেয়েছে। তা আমরা সেই সুযোগটি কিন্তু তখন হারিয়েছি বিকজ অফ
আপনার এই সেরাম ইনস্টিটিউটের সাথে যে ট্রাইপ্যাট্রিয়েট চুক্তি, এককভাবে কাউকে লাভবান করার জন্য আমরা সেটি করলাম এবং চাইনিজ কোম্পানিকে আমরা রিফিউজ করে দিলাম। বর্তমানে এখন আবার আমরা তাদের দ্বারস্থ হয়েছি এবং যেই চুক্তিগুলি করা হচ্ছে এগুলি স্বচ্ছভাবে জনগণের স্বার্থে করা হয়, অবশ্যই এটাতে লাভবান হবে। এবং সামনের দিনগুলিতে আমার মনে হয় যে যদি এটা কার্যকর হয় তাহলে ভ্যাকসিনের সংকটটা ধীরে ধীরে কেটে যাবে। তবে যেটা ফারুক ভাই বলেছেন যে ওই এক ভ্যাকসিন দেওয়ার পরে সেকেন্ড ডোজটা অন্য ভ্যাকসিন, দিস আর অল অন ট্রায়াল বেসিস ইন এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইটার এগুলি যে ভ্যাকসিনগুলি দেওয়া হচ্ছে এগুলিরই আফটার ইফেক্ট সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত স্টাডি হয়। কারণ একটা ভ্যাকসিন করতে গেলে যে আপনার স্টেপ বাই স্টেপ যে পদক্ষেপগুলি নেওয়া দরকার হয় সেগুলি কিন্তু এই মারণঘাতী ব্যাধির কারণে সেই স্টেপগুলি আমরা পৃথিবীর কোথাও আপনার পালিত হয়নি, যার কারণে ভ্যাকসিন সম্বন্ধে সারা পৃথিবীব্যাপী এক ধরনের অনীহা আছে। এখন এই মিক্সিং অফ ভ্যাকসিন যেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের দেশে দেখবেন যে ভ্যাকসিন নিবন্ধনের হার কিন্তু কম ছিল, প্রথম দিকে খুবই কম ছিল, মাঝখানে বেড়েছে। যদি মিক্সিং করা আমরা শুরু করি এবং কোনো ধরনের কোনো সাইড এফেক্টস হয় তাহলে এই কার্যক্রমটা আমাদের মুখ থুবড়ে পড়বে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সেই জন্য আমি মনে করি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেকেন্ড ডোজ শুড বি অ্যাস্ট্রাজেনেকা। যদি না হয় নতুন করে আবার নতুন ভ্যাকসিন যেটা আসবে ওই ভ্যাকসিন দিয়ে ফার্স্ট ডোজ দিয়ে সেকেন্ড ডোজ দেওয়া দরকার। কোনো মিক্সিং করতে গিয়ে যদি কোনো আনটুয়ার্ড এফেক্ট হয় তাহলে এটা ভ্যাকসিন কার্যক্রমের জন্য চরমভাবে বাধাগ্রস্ত করবে। বিকজ আমাদের দেশের লোকজন কিন্তু এমনিতেই আপনার ভ্যাকসিন নিতে অনেকেই আগ্রহী না, তাদেরকে এবং আমাদের দেশে সব জায়গায় ইভেন ইন আমেরিকা আপনার ভ্যাকসিন নিতে মানুষ অনেক লোক আছে যারা আগ্রহান্বিত। সেই জন্য কোনো ধরনের আপনার দোদল্য সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং আগামী দিনগুলিতে সরকারের উচিত হবে যেখান থেকে সস্তায় ভালো ভ্যাকসিন আনা যায় প্রত্যেকটা জায়গাকে আপনার হ্যান্ড করা। এবং সেটা একটা কথা এখানে এসছে যে অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটার জন্য আমরা সেরামের সাথে চুক্তি করেছি। আমরা মূল কোম্পানির সাথেও চুক্তি করতে পারি যে আমরা সেরামের মতো এই দেশে আমরা এটা তৈরি করতে পারি কিনা, টেকনোলজি ট্রান্সফার করে। সেই দিকেও চেষ্টা থাকা উচিত। চাইনিজ ভ্যাকসিনের জন্য চেষ্টা থাকা উচিত, মডার্নার ভ্যাকসিন, জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এটার জন্য চেষ্টা করতে পারে। এবং এই সমস্ত এফার্টগুলি যদি কার্যকরভাবে দেশের স্বার্থ রক্ষে করা হয় আমার মনে হয় যে আগামী দিনগুলিতে আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভ্যাকসিনে অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, আমরা আরেকটা বিরতি নিব। জুলাই ওদের টার্গেট হলো আপনার 70% টার্গেট ভ্যাকসিন সাকসেসফুল, আমরাও ইনশাআল্লাহ আগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস। আমরা আরেকটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। কুদ্দুস আফরাদ, আমরা নিয়ে আসলে ভ্যাকসিন নিয়েই বেশ আলোচনা করছিলাম। আমরা যদি শুধু প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে ভ্যাকসিনকে যেমন গুরুত্ব দেই, তেমনিভাবে করোনা যেহেতু সংক্রামক ব্যাধি, আমাদের আসলে আর কোন বিষয়গুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যাতে করোনা সংক্রমণ রোধটা কিছুটা কমে? আপনি জানেন যে সামনে ঈদ উল ফিতর এবং মুসলমানদের সবচেয়ে একটি বড় ধর্মীয় উৎসব। সেখানে মানুষ, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, কিন্তু বাংলাদেশের মানুষ সেই গ্রামে যেতে অভ্যস্ত, সে তার বাড়িতে যেতে অভ্যস্ত। এই সময়টাতে তো আসলে সার্বিক ব্যবস্থাপনা একটু চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। ব্যবস্থাপনা একটু আগে ওই আমাদের রহমান মান্না ভাই যেটা বললেন, এগুলো আমাদের সব প্ল্যান, তারপরে থ্রো যেগুলো করা হয় সব ঠিক করা, কিন্তু এগুলো এক্সিকিউশন হয় না। ব্যবস্থাপনা ত্রুটির কারণে আমরা কোনো কিছুই ভালো করে করতে পারি না। ধরেন লকডাউন করা হচ্ছে, যদি লকডাউনের মতো করা হয় নিশ্চয়ই তার কিছু কার্যকারিতা উপকারিতা আমরা পেতাম, কিছুটা পেয়েছি। মানে এই যে বিচ্ছিন্ন লকডাউনে আমরা কিছুটা উপকারিতা পেয়েছি, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা লকডাউনটাকে সেইভাবে ফলো, যারা এক্সিকিউশন করার কথা তারা সেইভাবে এক্সিকিউশন করে না, আমরা যারা নাগরিক পর্যায়ে আছি আমরা সেইভাবে এটা পাত্তা দিইনি। একইভাবে এই যে সামনে ঈদ একটা বড় আনন্দ উৎসব মুসলমানদের জন্য। আমাদের এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং প্রত্যেকের একটা নারীর টান, বলতে গেলে আমরা বাড়ির টান যেটা বলি, আমরা প্রত্যেকে গ্রাম থেকে ঢাকায় আসা লোক। এখানে সিটি ওয়েজ মানে জেনারেশন বাই জেনারেশনের লোক সংখ্যা খুব কম। আমাদের সিটিটা যত এক্সপান্ড করছে সব বাইরের লোক এসে করছে, এখানকার লোক না। আমরা কিন্তু এই সমস্যা হচ্ছে বাংলাদেশের ঢাকা, চিটাগং বা শহরগুলা এক্সপান্ডগুলো ওইভাবে সম পরিমাণে করা হয় নাই, আমাদের সেবাগুলো সেইভাবে যায়নি।
সেই কারণে হচ্ছে এক জায়গা থেকে মানুষ সব ছুটে বাড়ির দিকে, এই যে বাড়ির দিকে ছুটবে এর মধ্যে আজ থেকে হচ্ছে আপনার গণপরিবহন জেলায় জেলায় ছেড়ে দেওয়া হয়েছে। এখন মানুষ তারপরে সুযোগ নেবে, এই জেলার থেকে যদি যেতে না পারে, আবার আমরা এটাও জানি যে রাত্রে নির্বিঘ্নে ঢাকা থেকে রাজশাহী বাদ যাবে, নির্বিঘ্নে ঢাকা থেকে দিনাজপুর যাবে, চিটাগাং যাবে, রাত্রে রাত্রে এই ফাঁকে ফুঁকে এগুলো চলবে, নানানভাবে ম্যানেজ করে চলার যে সংস্কৃতি বাংলাদেশে আছে হবে। আর যদি নাও চলে, ম্যানেজ করা না যায়, সংস্কৃতি এই জায়গায় খুব শক্ত থাকে, তাহলে এই যে ভেঙে ভেঙে যাবে, তাতেও করোনা কিছু, তাতে আরো বেশি ঝুঁকি থাকবে। তো তাতে যেটা হচ্ছে, ধরেন আমি করোনা আক্রান্ত কোনো কারণে, করোনা সংক্রমণ বহন করছি, আমার হয়তো এখন ওইটা ধরা পড়ে নাই, ফুটে নাই, আমি তো না জেনে এটা বহন করছি। আমি প্রথমে একটা বাসে উঠলাম, নামলাম একটা সীমানায়, যে আরেকটা বাসে উঠলাম, এই বাস কিন্তু যে কয়েকজন আমার আশেপাশে তাকে সংক্রমণ করলাম, পরের বাসে যায় সংক্রমণ করলাম, এর পরের বাসে যায় সংক্রমণ করলাম। অর্থাৎ একটা রোগী বা একটা অজান্তে সংক্রমণবাহী ব্যক্তি অনেকজনকে সংক্রমণ করার একটা ঝুঁকি থাকে। আবার এটাও সত্য, যদি আপনাকে ডাইরেক্ট বাস করে দেওয়া হতো, আমাদের বাংলাদেশের যে কালচার, আমাদের বাংলাদেশে যেটা আপনি বললেন যে ঈদে সবাই বাড়ি ফেরা, ঘরমুখ হওয়ার একটা সংস্কৃতি আছে, একবার সব চলে যেত। এখন যেহেতু গভর্নমেন্ট বাধা দিয়ে দিচ্ছে, ব্যারিয়ার করছে, এই ব্যারিয়ারটাও যদি এক্সিকিউশন ঠিকভাবে করতে পারে, অনেকে এই নাজেহালের ভয়ে বাড়ির মুখে হবে না। আমি চাই এক্সিকিউশন, গভর্নমেন্ট যাই করবে যাতে তার এক্সিকিউশনটা প্রপারলি হয়, ভালোভাবে হয়। আর আমাদের জনভোগান্তি না হয়, দুর্ভোগ না হয়, মানুষের কথা তো চিন্তা করতে হবে। আপনার ব্যারিয়ার একদিক দিয়ে মানুষকে যেতে দিবেন, দুর্ভোগটা আছে দেখে মানুষ যাবে না। যদি দুর্ভোগটা থাকে, নাহলে সবাই চলে যাবে। দুর্ভোগটার ভয়ে অনেকে হয়তো পুরো ফ্যামিলি নিয়ে যাবে না, এইটাও একটা উপকার আসবে, আসবে না তা না, এইটাও একটা উপকার আসবে। কিন্তু আমি বলতেছি এইটাকে আপনি ভালোভাবে এক্সিকিউশন করেন, ডাইরেক্ট বাদ যাতে না হয়, অন্ততপক্ষে এইটুক যদি এক্সিকিউশন করতে পারেন, তাতেও আপনি কিছু এক্সিকিউশনটার উপরে নির্ভর করে। আর দুই, আমাদের এখানে আপনি খেয়াল করেন, বড় শপিং মল ফাঁকা আছে এখনো। তার কারণ হচ্ছে ওই যে একটু আগে আমরা আলোচনা করছি, উন্নত বিশ্ব, অনুন্নত বিশ্ব। উন্নত মানুষগুলা, এই দেশের উন্নত মানুষগুলো জানে না, তারা বের হচ্ছে না, তারা জানে যে আমি কাপড় কিনে তো আর ঈদটা শক্ত হবে না, বরঞ্চ বেঁচে থাকাটা দরকার আগে। হ্যাঁ, আমি কাপড় বা আনন্দ ভোগ করার জন্য যে মার্কেটিংয়ে যাচ্ছি, এইটা তো আমি ঈদ পর্যন্ত নাও বাঁচতে পারি। এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি শেষ দিকে চলে এসেছি, খুব নিম্ন যারা জীবিকার কথা বলে এই যে মার্কেটগুলোতে ছুটছে, মার্কেট পণ্য কেনা বেচা হোক, এটা চাই, কারণ ওইটাও একটা, তারা যারা পণ্য তৈরি করছে তাদের তো বাঁচতে হবে, কিন্তু সেটা যাতে খুব সাবধানতার সাথে হয়, খুব ভিড় এড়িয়ে হয়, এই জিনিসটা প্রত্যেকে তার নিজের থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টাটা করতে হবে। আর যারা মার্কেট কর্তৃপক্ষ আছে, গভর্নমেন্ট কর্তৃপক্ষ আছে, গভর্নমেন্ট দেখছি কিছু কিছু ম্যাজিস্ট্রেসি পদক্ষেপ নিচ্ছে, তারা যাতে শক্তভাবে। কুদ্দুস জাফরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় কম, আলোচনা শেষ করতে হবে। অধ্যাপক ডক্টর আবু ফারুক, শুনতে পাচ্ছেন? যেটি আমরা আলোচনা করছিলাম স্যার, আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে শুধু একটু পরামর্শ জানতে চাই যে আমাদের আসলে এই যে করোনা সংক্রমণ রোধে যে লকডাউনের কথা আমরা আলোচনা করলাম, যে এটি বাড়িয়ে দেওয়া হয়েছে 16 মে পর্যন্ত, গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে গণপরিবহন চালাচ্ছে, যে ধরনের শর্ত দেওয়া হয়েছে, সেটি আসলে আপনি কি মনে করেন যে আসলে সংক্রমণ রোধে এদের কতটা সহায়ক হবে? একটা বিষয় হলো কি, যে লকডাউন তো ইউরোপে বা আমেরিকায় যেভাবে হয়, আমাদের দেশে সঙ্গত কারণেই সেইভাবে হবে না। আমাদের দেশের লকডাউন আমাদের মতোই হবে, এবং এই কথাগুলো খুবই সত্য। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ যা বলেছেন, যে আমাদের মানুষজনের সহযোগিতাটা যদি আমরা না পাই, আমরা যতই সরকারকে বলি না কেন যে শক্ত লকডাউন দেন, কঠোর লকডাউন, এগুলো কোনোটাই আসলে সেইভাবে কার্যকর করা যায়। আমাদের সমাজের প্রত্যেকটা অংশ, সেই ব্যবসায়ী সমাজের কথাও যদি বলি, গার্মেন্টস সেক্টর তা চাইবেন তার মতো করে লকডাউন করতে। আমাদের কলকারখানাগুলো সেভাবে খোলা থাকবে, রেস্টুরেন্ট গুলো খোলা থাকবে, প্লেন চলবে। তো সবই যদি হয়, তাহলে সরকার করবেটা কি? তারা লকডাউনটা দিয়ে কি করবে? কাকে দিয়ে মানাবে? কে মানবে? তো সেই কারণে এখানে একটু কঠোর হওয়া দরকার, সরকারের পক্ষ থেকে খুবই কঠোর হওয়া দরকার, এবং সবাইকে বুঝাতে হবে যে ভাই, দেশের ইকোনমি তো অবশ্যই দরকার, কিন্তু ইকোনমিটা হলো মানুষ ভিত্তিক। মানুষ যদি না বাঁচে, আমরা যদি সংক্রমণের হারের ঊর্ধ্বগতি ঠেকাতে না পারি, আমরা যদি মানুষকে বাঁচাতে না পারি, তাইলে কে ব্যবসা, কে শপিং মলে যাবে, কে গার্মেন্টস এর ইন্ডাস্ট্রিতে শ্রমিক পাবো কোথায়, কলকারখানাগুলা কিভাবে চলবে, সবাইকে তো বুঝতে হবে। এবং এই যে আপনার কাজগুলো যেগুলো খোলা হচ্ছে,
তারা যে নিরাপত্তা ব্যবস্থা খুব একটা নিয়েছেন তাও তো না। নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই, নামটাও আছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি এগুলো চালানো হয়, তাহলে কিন্তু সংক্রমণটা কমানো যাবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে জি এবং পুলিশকে কঠোর হইতে হবে, দরকার হলে জরিমানা স্যার আমরা আদায়। শেষ দিকে চলে এসেছি, হাতে সময় কম। ভিড়ের মধ্যে যাবেন না, ভিড়ের মধ্যে যাওয়া একেবারেই বন্ধ করতে হবে। আগে বাঁচেন। ওই নেটে দেখলাম একটা ছড়া প্যারোডি বানিয়েছে যে আই ছেলেরা আই মেয়েরা শপিং মলে যায়, নতুন জামা গায়ে দিয়ে হাসপাতালে যায়। তো কথাটা কিন্তু আসলে ঠিক। আমরা একবার ঈদের মধ্যে জামা না কিনলে কি হয়? কেন আমাকে শাড়ি কিনতে হবে, জামা কিনতে হবে? গয়নার দোকানে পর্যন্ত ভিড়। আপনি আছেন কোথায়? গয়নাও বিক্রি হচ্ছে, হীরামণি মানিক্য সোনা দানা বিক্রি হচ্ছে। এই দেশের মানুষের এই যে লোকগুলো যাদের টাকা আছে, এই টাকাওয়ালা লোকগুলোর কি কোনোদিন বিবেক তৈরি হবে না? কেন তারা মার্কেটে যাচ্ছেন, কেন তারা ছড়াচ্ছেন? তাদের কি কোনো সামাজিক দায়িত্ব নাই? জি। একজন থেকে অধ্যাপক 152 জনকে ছড়ানো ডক্টর আবু একদিনে। ফারুক এগুলো স্যার, বন্ধ আমাদের করতে হবে। হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, শুনতে পাচ্ছেন আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে একদমই যে লকডাউনের বর্ধিত করা হলো, প্রজ্ঞাপন জারি করা হলো, যেটা ফারুক স্যার বলেছেন যে যেটি দেয়া হয়েছে সবকিছু খোলা, তারপরও আবার লকডাউন, বিষয়টাতে বৈপরীত্য কিনা বা আমরা সেই বেসিক্যালি এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে আজকে আলোচনায় এটা খুব গুরুত্ব নিয়ে আলোচনা করার দরকার ছিল। দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে যে করোনার যে স্ট্রেইন এবং যে আপনার মৃত্যু হার এবং যে আক্রান্তের হার মারাত্মক, এবং এই স্ট্রেনটি যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের অবস্থা কিন্তু ভারত থেকেও খারাপ। এবং তার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সরকার কিছুটা হলে সেটা নিয়েছে, এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই সংক্রমণের হার, মৃত্যুর হার কমে এসেছে। সরকারের উচিত ছিল এটাকে কঠোরভাবে বর্ধিত করা, কিন্তু সরকার বর্ধিত করেছে কিন্তু আংশিকভাবে আবার খুলেও দিয়েছে। আমি মনে করি এই জায়গায় একটা ভ্রান্ত একটা সিদ্ধান্ত। এই যে আংশিক লকডাউন খোলা, আন্তঃজেলা আপনার পরিবহন, গণপরিবহন খুলে দেওয়া, এতে করে কিন্তু একটি লোক 10টি বাসে চড়ে 10টা বাসকে ইনফেক্টেড করে দেয়। এই জায়গায় আমার মনে হয় যে সরকারের পুনর্বিবেচনা করা উচিত। ঈদের আগে গণপরিবহন নিষিদ্ধ করে দেওয়া উচিত। শপিং মল টল যা খুলছে, কিন্তু গণপরিবহন কোনোভাবেই খোলা যাবে না, যাতে মানুষের যে স্রোত ঢাকা থেকে আপনার বহির্গমনমুখী স্রোত, এটাকে কোনোভাবে অবশ্যই ঠেকাতে হবে। যদি আমরা ঠেকাতে না পারি তাহলে কিন্তু সামনে আমাদের বিপদ অপেক্ষা করছে, এবং সেই বিপদ আমরা কেউ চাই না। আমরা চাই না ওই বিপদে আমরা ভারতের মতো আক্রান্ত হই এবং বিনা চিকিৎসায় রাস্তাঘাটে মারা যাই। সেই জায়গায় আমি সরকারকে অনুরোধ করবো এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার। জি, অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মাহমুদুর রহমান মাহমুদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে সর্বশেষ আলোচনার শেষ দিকে চলে এসেছি। ভারতীয় ভ্যারিয়েন্টের কথা যেটি বললেন ডক্টর হারুন আল রশিদ, যে সেটিকে ঠেকানোর জন্য বা রোধ করার জন্য সীমান্তে কিন্তু এরই মধ্যে চলাচল বন্ধ রাখা হয়েছে। আপনি কি মনে করেন সীমান্ত বন্ধই সমাধান, বা আমাদের যে সার্বিক কার্যক্রম যেটি চলছে এখন করোনা সংক্রমণ রোধে, সেটি কতটা পর্যাপ্ত এই ধরনের পার্শ্ববর্তী দেশের এই ভয়াবহ চিত্র থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য? না, শঙ্কা তো আছে, মারাত্মকভাবে আমরা ঝুঁকির মধ্যে আছি। আমরা যেটা উহান থেকে যেটা স্টার্ট হয়ে সারা বিশ্ব হয়ে আমাদের আমেরিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা হয়ে, মিডল ইস্ট হয়ে তারপর আমাদের দেশে এসছে অনেক পরে। তারপরে তো আমরা ঠেকাইতে পারিনি, আমরা ঠেকাইতে পারিনি, আমরা প্রস্তুতিও নেইনি। আমরা শুরু থেকে যখন ইটালি থেকে প্লেন আসলো, প্লেন এক্সপার্টরা বলছেন ওদেরকে কোয়ারেন্টাইনে রাখুন, মানে কড়াকড়িভাবে সেই এটা মেনটেন করে না, যার জন্য সেটা ঠেকাইতে পারেনি। এখন এটা ঠেকাইতে পারবে আমার তো নজির নাই। আমাদের অতীতে যে নজির আছে সেই নজিরে বলে যে এটাও আমরা ঠেকাইতে পারবো কিনা সন্দেহ আছে, যদি পারি আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে আমি খুব মনোযোগ দিয়ে দুইজন এক্সপার্টের মন্তব্য শুনছিলাম, খুবই ভালো লাগলো। এবং আমরা তো এক্সপার্ট না, আমরা লেম্যান হিসাবে ওনারা দুইজনের কথা বলছেন। দেখুন দুইজনেই, ওনাদের দুইজনের বক্তব্যই কিন্তু দুই রকম। আমি সমস্ত শ্রদ্ধা রেখে বলছি, সেটা হচ্ছে যে দেখুন এই যে কীরকম একটা বিপদের মধ্যে ইন্ডিয়া আমাদেরকে, ভারতবর্ষ আমাদেরকে ফেলাইলো। সেরাম, তারপরে ভ্যাকসিনকো, সরকার, ট্রাইপার্টিট চুক্তি আমাদের এই 18 কোটি মানুষকে কি বিপদের মধ্যে ফেললো। সেটা কি, সেটা আমরা ভ্যাকসিন নিলাম কত 40-50 লাখ লোকের এই পর্যন্ত মনে হয় ভ্যাকসিন নেওয়া হয়েছে। যাই হোক, 1 কোটি হয় নাই, 1 কোটির কাছাকাছি। কাছাকাছি। তার মানে যদি আমরা দ্বিতীয়
শট না দিতে পারি, ডোজ যদি না দিতে পারি, তাহলে এটা বিফলে যাওয়ার সম্ভাবনা বেশি, বিফলে যেতে পারে। একজন বলছেন যে বিফলে যাবে না, আমরা মিক্সিং করতে পারবো, সুযোগ আছে। ট্রায়াল হচ্ছে কয়েকটা দেশে, ট্রায়াল এন্ড এরার, বাংলাদেশে যেখানে পুরাটাই ট্রায়াল এন্ড এরারের মধ্যে চলছে। আর প্রফেসর হারুন যেটা বলছেন যে না, সেটা আরেক রিস্ক থাকতে পারে। এমনিতে ভ্যাকসিনের প্রতি মানুষের উদাসীন্য, মানুষ ভ্যাকসিন নিতে চায় না, আমাদের মিসম্যানেজমেন্ট, আমাদের নানা কারণে, এটা ওয়ার্ল্ডে সারা বিশ্বেই এটা আছে, আমাদের দেশে আরও বেশি। তো সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনের প্রতি তো আরও মানুষের আগ্রহ কমে যাবে। এটা একটা ভয়ানক চিত্র। সোজা কথা, আমরা এই বিপদে কেন পড়লাম নিজের থেকে, কেন আমরা এই মেজাজটা কেন সিঙ্গেল সোর্সের প্রতি আমরা এই এত বড় ক্ষতি জাতির যদি আল্লাহ না করুক হয়, এ কে দায়িত্ব নিবে? এটার জন্য দায়িত্ব, এটা একটা বিরাট একটা ইস্যু, জাতীয় নিরাপত্তার ইস্যু, কোটি কোটি মানুষের জীবন মরণের বিষয়। এটাকে এরকম ছেলে খেলা, এরকম হেলাফেলা, এরকম হালকা করে নেওয়া কোনোভাবেই উচিত না। আমি এক্সপার্ট নই, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি। যেটা একটা কথা, একটা ভয়ানক বিষয় আছে, সেটা হলো আপনারা, আমি পত্রিকায় দেখেছি বিল গেটস এবং বিল গেটসের মেলিন্ডা গেটস, হ্যাঁ, তারা দুইজনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। তারা, আমি শুনেছি তারা 30 কোটি মার্কিন ডলার কোভ্যাক্সকে দিয়েছে ইয়ার জন্য। এখন এটা একটা অনিশ্চিত হয়ে যাবে হয়তো তাদের এই ইয়ের কারণে, তাদের এটা হইতে পারে, এটা একটা ইয়ে। তো যেখানে আমাদের তারা বলছে যে ফাউন্ডেশনের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না, এটা বলছে আর কি। কিন্তু হঠাৎ 30 কোটি টাকা যেখানে দিছে, সেটা হইতে পারে। আর একটা কথা ফাইনালি যেটা বলছি, একটু আমাকে সময় দেন, সেটা হচ্ছে যে দুজন এক্সপার্ট প্রকারান্তরে এটা ওনারা উল্লেখ করে নাই যে আমাদের 80% ওষুধ আমাদের দেশে এখন প্রডিউস হয়, 98% আমাদের দেশে প্রডিউস হচ্ছে, আমরা বাইরে এক্সপোর্ট করতে পারতেছি। এটার কৃতিত্ব আমি খুব খুশি হইতাম দুজন এক্সপার্ট যদি বলতেন, অত্যন্ত বিনয়ের সাথে। আমি দুজন এক্সপার্টকে মনে করে দিচ্ছি, এর কৃতিত্ব বল্লীবন্ধু হুসেইন মোহাম্মদের সাথে। আমি তার দল করি বলে বলছি না, এদেশে যদি সেই ড্রাগ পলিসিটা না হতো, যদি যে ওষুধ নীতিটা উনি যুগান্তকারী যে ওষুধ নীতি ঘোষণা করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন, তখন সবাই উষ্মা প্রকাশ করেছিল এটা সম্ভব না। সারা বিশ্বেরও অক্সফোর্ড, ফাইজার, এদেরকে টেক্কা দিয়ে আপনি কিভাবে প্রতিযোগিতা করে টিকবেন। উনি ভেঞ্চার নিয়েছেন, সেই ভেঞ্চারে জয়ী হয়েছেন। তৃতীয় বিশ্বের মতো দেশে ওষুধ পলিসি করে উনি দেখিয়ে দিয়েছেন যে আমরা ওষুধ প্রডিউস করতে পারি এবং আমরা এক্সপোর্ট করতে পারি। আজকে যদি উনি বেঁচে থাকতেন, তাহলে উনি এই সাধারণ ডিপ্লোমেসির বাইরে গিয়ে এই ভ্যাকসিন ডিপ্লোমেসি উনি সফল হইতেন। উনি জরুরি অবস্থায় কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা উনি জানতেন, ওনার সরকার জানতো, ওনার সাথে কাজ যারা করেছেন তারা জানে। দেখেন আমাদের যে এই যে রোহিঙ্গা যে ইস্যুটা, এটাও উনি সফলভাবে ইয়ে করতে পারতেন। মানে যেটাকে বলে কনভেনশনাল ডিপ্লোমেসির বাইরে গিয়ে একটা সামিট ডিপ্লোমেসি বা শ্যাটল ডিপ্লোমেসি, ঝটিকা ডিপ্লোমেসি, আমাদের এই সুযোগটা রইল না। সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। জি, যদি এই দুইজন এক্সপার্ট আপনাকে ওনার নামটা উচ্চারণ ধন্যবাদ। তাহলে দেশের মানুষ জানতো, ওনার অবদানটা বুঝতে পারতো। অধ্যাপক আবু আমর ফারুক, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ এবং কুদ্দুস আফরাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুরো প্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।